আপনারা যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে টেকনিক্যাল সমস্যার জন্য আমার ওয়াল থেকে আমাদের যে সময়ে সম্প্রচারটা করার কথা ছিল সেটা করা হয়নি। কিন্তু তারপরেও আমরা আমাদের অতিথিকে নিয়ে এসছি আজকে। অনেক ধন্যবাদ আরিফ ভাই আপনি আসার জন্য। আম খুব ছোট্ট করে বলতে চাই, যেই বিষয়টা আমাকে ভাবাচ্ছে গত কয়েকদিন ধরে এবং আমি প্রচন্ডভাবে ইমোশনাল হয়ে আছি, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা 70% তার শরীরটা পুড়িয়ে ফেলেছে। সেই বাচ্চাটার পায়ে স্কুলের জুতা। সে হেঁটে, হেঁটে যাচ্ছে। সে তার মা-বাবাকে খুঁজছে। কেন? কারণ তার বিশ্বাস সে তার মা-বাবাকে পাবে। একটা বাচ্চা মারা যাবে বিশ্বাস নিয়ে সে হেঁটে যাচ্ছে। আর আমরা আমাদের মধ্যে কেউ বাচ্চাটাকে ভিডিও করছে। কেউ গিয়ে বাচ্চাটাকে কোলে নিচ্ছে না অথবা কোনো ডাক্তার ডাকছে না বা কোনো রকমের হেল্পের জায়গাটায় যায়নি তখনও। এই বিষয়টা খুবই কষ্টের। তার থেকেও বড় কষ্টের এই যে আমাদের বাচ্চাগুলি মারা গেল, ওদের লাশ কি আমাদের পাওয়ার কোনো অধিকার নাই? মানে আমরা কি মানুষ না? আমাদের কোনো অধিকার নাই লাশ চাওয়ার? গোপালগঞ্জে ৯০০ মানুষ তারা অ্যারেস্ট করেছে, বিভিন্নভাবে ধরে নিয়ে গেছে। তারা বলছে এটা নাকি জেনোসাইড হয়নি। এই যে নিখোঁজ মানুষগুলো, ওদের কোনো খোঁজ পাচ্ছি না। ছোট বাচ্চাকে ওরা মেরেছে, ওরা গুলি করে মেরেছে। মানে সব ঠিক আছে। ৭১ সালে তো আমার জন্ম হয়নি। তখন তো জানি নাই, দেখি নাই, বুঝি নাই। টিভিতে নাটকে দেখেছি, হিস্ট্রিতে মানুষের কাছে শুনেছি। আর এবার ২০২৫ এ নিজের চোখে দেখলাম যে রাতে তারা বাড়ি, বাড়ি গিয়ে মানুষ ধরে নিয়ে যাচ্ছে। পাকিস্তানিদের মতো। আবার মাইলস্টোনের বাচ্চাদের লাশ রাত্রে ১:৩০ ২:০০ গুম করে ফেলছে। কেন? মানে কেন? এটা কি এজন্যই যে গোপালগঞ্জে যে হত্যা হয়েছে, যে লীলা তারা করেছে হত্যাকাণ্ড, তার চিৎকার থামানোর জন্যই মাইলস্টোনের এই ঘটনা? আমরা আসলে বিষয়গুলো জানতে চাই। কারণ মানুষের মনে এটা প্রশ্ন। আমাদের মনেও প্রশ্ন। আমাদের সাথে আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডক্টর আরিফ খান। আপনাকে শুভেচ্ছা জানাই আরিফ ভাই। ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। আমরা সবাই আসলে মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আমাদের মন খারাপ। মন তো খারাপ আছে মনের জায়গায়। কিন্তু আসলে আমাদের আ এই মুহূর্তে আমরা লাইভে আসতে পেরেছি। আমাদেরকে যারা হেল্প করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের মন খারাপ সেটা ঠিক আছে। কিন্তু মন খারাপের সাথে তো আমাদের ব্রেইনটাও কাজ করছে। আমাদের জনগণের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে। ১ম প্রশ্নটা হচ্ছে যে এই যে আ পাশে মাঠ থাকতে কেন স্কুলের ছাদে পড়বে এবং প্রশিক্ষণ বিমান কেন পাবলিক প্লেসে যাবে? এটা তো ইন্টারন্যাশনালি নিষেধ। তাহলে এটা হলো কেন? আরিফ ভাই আপনি যদি বলতেন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ নাহার আপাকে। আমার এখানে কিছু প্রশ্ন খুবই পাজলিং। যেমন হাই অ্যালটিটিউড থেকে যদি একটা অবজেক্ট নিচের দিকে আসতে থাকে, আম মানে যেটাকে গ্রাউন্ড গ্র্যাভিটির কারণে কিংবা যেটাকে বাংলায় মাধ্যাকর্ষণ শক্তির কারণে, সেখান থেকে কিন্তু সামান্য ম্যানুভারে কিন্তু কয়েকশো মিটার দূরে চলে যাওয়া যায়। যেমন ওখানে মাত্র ৮০০ মিটার দূরত্বে আশুলিয়া নদী, বিরুলিয়া নদী, অ্যা আ তারপর তুরাগ নদী ৫০০ মিটার, বিরুলিয়া নদী ১২০০ মিটার, ৩-৪ টা নদী ছিল। তো মাত্র সামান্য ম্যানুভার করলেই কিন্তু নদীগুলোতে দিকে যাওয়া যেত এই এয়ারক্রাফটটাকে নিয়ে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আ এই এ একটা মানে এমন একটা জায়গা যেখানে খুবই সেন্টিমেন্টাল এবং পাবলিক সেন্টিমেন্ট তৈরি করা যাবে এবং সেখানে রেস্কিউ মিশন করে পাবলিক থেকে একটা পজিটিভ সেন্টিমেন্ট ভাইব তৈরি করা যাবে। সেটা হচ্ছে একটা স্কুল এবং স্কুল কলেজ। আম তারপরে আমরা দেখছি যে আ আ একজন পাইলট সে হাই অ্যালটিটিউড এ এজেকশন না করে একদম লো অ্যালটিটিউড এ যেখানে
মানে লো অ্যালটিটিউডে কখন ইজেকশন হয়? যখন নাকি একটা টার্গেট হিটিং ক্র্যাশ করার চেষ্টা করা হয়, তাই না? সেটা যেমন একটা কোনো সেফ জোনে ক্র্যাশ করানোর জন্য যাতে কারো ক্ষতি না হয়। কিন্তু এটা তো উল্টো, মানে টার্গেট হিটিং ক্র্যাশটা হয়েছে আ একটা একটা স্কুল এবং কলেজে। তো জিনিসগুলো কিন্তু খুবই পাজলিং। আরেকটা জিনিস হচ্ছে যে কেন হঠাৎ এরকম সময় করা হলো যখন লালমনিরহাটে একটা নতুন এয়ারবেস তৈরি করা হচ্ছে। তার মানে কি এই নয় যে এতদিনে কিন্তু কোনো বাংলাদেশে অনেক ট্রেনিং প্লেন ক্র্যাশ হয়েছে কিন্তু কখনো পাবলিক জোনে হয়নি। কিন্তু হঠাৎ পাবলিক জোনে কেন করা হলো? তাহলে কি এই মানে এই যে বর্তমানে ট্রেনিং সেন্টারটা যেখানে আছে তেজগাঁ থেকে নিয়ে চলে যাওয়া হবে আ লালমনিরহাটে। মানে নতুন জিওপলিটিক্যাল একটা টেনশন ক্রিয়েট করার জন্য নতুন গেম প্ল্যান তৈরি করা হচ্ছে। এম আবার উম পাট অ্যা মিলিটারি পারচেজ এর ব্যাপার চলছে। কিছুদিন আগে আমরা দেখছি প্রায় $৯০০ মিলিয়ন খরচ করে ব্রিটেন থেকে আ এয়ার এয়ার রাডার সিস্টেম তো কিনে আনা হয়েছে। সেটা এই লালমনিরহাটে বসানো হয়েছে। এবং এটার অরিজিনাল প্রাইস obviously $৯০০ মিলিয়ন নয় এবং এই $৯০০ মিলিয়ন টা এসছে আইএমএফ এর যে বাজেট সাপোর্ট যেটা বাংলাদেশের ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের বাজেটের খাতে যাওয়ার কথা সেটা দিয়ে তারা $৯০০ মিলিয়ন টা দিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার রাডার সিস্টেমটা এনেছে। যেটা এখন বাংলাদেশের উন্নয়নের কাজে দরকার ছিল। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস ধ্বংস হয়ে যাচ্ছে। ৫৬ লাখ কর্মী, ৫৬ লাখ পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ৭,৪৯০ টা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে জ্বালানির অভাবে। সেইখানে তারা এই পারপাস এ খরচ করাটা কি কতটুকু যৌক্তিক ছিল? এবং আরো তারা তাদের প্ল্যান অনেকদিন ধরে বলছিল তারা ফাইটার জেট কিনবে, ৫ম প্রজন্মের ফাইটার জেট কিনবে। যখন বাংলাদেশের উন্নয়নই ব্যতি রেখে সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে খরচ করা যেটা আমরা ইউরোপিয়ান কান্ট্রি তো দেখিনি। ইউরোপ যেখানে ২য় বিশ্বযুদ্ধে ধ্বংসস্তূপ একটা দেশ, তারা কিন্তু তাদের প্রতিরক্ষা থেকে তারা গুরুত্ব দিয়েছে তাদের উন্নয়নের স্বার্থের দিকে। এবং তারা কি করেছে? তারা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে জিওপলিটিক্যাল টেনশন কমিয়ে ইউনাইটেড ফ্রন্টে ইউনিয়ন তৈরি করেছে, ইকোনমিক কমিশন, অর্থনৈতিক ইউনিয়ন তৈরি করে তারা উন্নয়ন স্বার্থে অ্যা উন্নতি করার চেষ্টা করেছে এবং জিওপলিটিক্যাল টেনশন কমানোর চেষ্টা করেছে যাতে সামরিক বাজেট খরচ কম হয়। ইভেন আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে যদি দেখি সিঙ্গাপুর কিংবা জাপান তারা কিন্তু সেরকম খরচ করে না তাদের প্রতিরক্ষা খাতে। কারণ সাউথ কোরিয়া তারা কিন্তু খরচ করে কিন্তু উন্নয়ন খাতে। এইজন্য সাউথ কোরিয়া উন্নত। কিন্তু নর্থ কোরিয়া যারা সামরিক খাতে বেশি খরচ করেছে তারা কিন্তু অনুন্নত। পাকিস্তানও সেরকম একটা উদাহরণ। হ্যাঁ? তো আমার মনে হয় আমরা আসলে কোন দিকে যাচ্ছি এটা একটু খেয়াল করা উচিত। অনেক ধন্যবাদ আরিফ ভাই। সেই সাথে আমি আজকে আমার অডিয়েন্সকে বলব আপনারা আমাদেরকে পরিষ্কার করে শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন এবং সেই সাথে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আজকে যদি আপনার মনে ১৯৭১ থাকে তাহলে আমি জানি আমি এবং আপনি আমরা একই পথের প্রতীক। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন মাইলস্টোনের এই ব্যাপারগুলো কেন হয়েছে, এই প্রশ্নগুলো আমাদের মনে আসা উচিত। আপনি যদি মনে করেন যে এই যে ইউনুসগং যে কাজটা করছে সেটা অন্যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ জারি করা উচিত, আপনি আপনার ওয়ালে অবশ্যই আজকের এই এপিসোড শেয়ার করবেন। শুধু তাই না, কমেন্টের মাধ্যমে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন। এখানে আমাদের সাথে আছেন ডক্টর আরিফ খান, প্রফেসর ডক্টর আরিফ খান, তিনি আমাদেরকে উত্তর দিবেন। আপনারা যে যেখানেই আছেন আমি আপনাদের কমেন্ট শুনতে চাই এবং দেখতে চাই যে আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা। কারণ আমি বুঝতে পারছি না যে আপনারা আমাদেরকে সত্যি শুনতে পাচ্ছেন কিনা। ১ম কথা। ২য় কথা হচ্ছে আমরা ফিরে যাচ্ছি আবারও আমাদের থ্যাংক ইউ এমডি কামাল ভাই, আপনি বলেছেন হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি আবার আরিফ ভাইয়ের কাছে ফিরে যাব এবং উম আরিফ ভাইয়ের কাছে ফিরে যাব যে দেশ তো ধ্বংসের দ্বার প্রান্তে। এখন আপনি এই যে বললেন যে নতুন একটা মিলিটারি বাজেট হচ্ছে। এই যে একটা বাজেটের ব্যাপার, হ্যাঁ? এই বাজেটটা এখন আমাদের দেশে মানুষ না খেয়ে মরছে, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে, আমাদের অর্থনৈতিক মন্দা চলছে। এই অবস্থায় এই যে সেনাবাহিনীর জন্য বা মিলিটারি যে বাজেট, এটাকে আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন?
এটা আসলে একটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে লোন বেসড ইকোনমির দিকে তৈরি করে, এবং যত জিওপলিটিক্যাল টেনশন তৈরি হবে, যেমন ধরেন আপনি মিলিটারি খাতে বাজেট বাড়িয়ে পার্শ্ববর্তী দেশের সাথে সংঘাতে যদি জড়ান, তাহলে কি হবে? জিওপলিটিক্যাল টেনশন এবং বর্ডার কনফ্লিক্ট তৈরি হবে। এবং জিওপলিটিক্যাল টেনশন, বর্ডার কনফ্লিক্ট থাকলে সাধারণত সেই দেশে আপনার এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে যায়, এবং এই ইনভেস্টমেন্টের রিস্ক বেড়ে যায়। মানে আমি প্রতিটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ট্রানজেকশনে একটা ইন্স্যুরেন্স কস্ট আছে, ওটা বেড়ে যায়। যদি ইন্স্যুরেন্স কস্টটা বেড়ে যায়, স্বাভাবিক যে যারা এফডিআই ফরেন ইনভেস্টর তারা ওইখানে ইনভেস্ট কম করবে, এবং তখন কি হবে, ওইখানে ডেভেলপমেন্টের স্বার্থে অনেক সময় লোন নিয়ে আসা হবে, এবং লোনটা আনলেই তো লোনের সাথে ইন্টারেস্ট, এবং যারা লোনটা আনবে বিভিন্ন ব্যাংকের ব্রোকার কিংবা দালালি করে, তারা ওই লোনের ইন্টারেস্ট একটা কমিশন পাবে। এবং গুড লোন সেলার হিসাবে, মাইক্রো ক্রেডিট সেলার হিসাবে ডক্টর ইউনূসের একটা ভালো যশ খ্যাতি আছে। হি ইজ এ গুড লোন সেলার। এবং আপনারা জানেন যে লো ক্রেডিট, মানে স্বল্পকালীন যে লোন গুলো, এগুলোর যে yield এবং ইন্টারেস্ট সাধারণত কনভেনশনাল লোনের থেকে দ্বিগুণ হয় অলমোস্ট। হ্যাঁ, কারণ এগুলো ইমার্জেন্সি লোন হয়। ইমার্জেন্সি লোন ক্রেডিট স্কোর লো থাকে, পেমেন্ট ক্রেডিবিলিটি লো থাকে, এবং তার রিস্কটা হাই থাকে দেখে তাকে ওখানে ইন্টারেস্ট রেটটা বেশি চার্জ করা হয় আর কি। আবার আমি আপনার কাছ থেকে শুনছিলাম যে আমেরিকা কিভাবে তার ইনফ্লেশনটা আমাদের উপর চাপিয়ে দেয়, আমাদেরকে শোষণ করে, এবং এটা একটা অর্থনৈতিক শোষণ, এত সূক্ষ্ম একটা শোষণ, আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের মানুষ আমরা বুঝতে পারি না। তারা আমাদের এক্সপ্লয়েট করে তাদের ইকোনমিটাকে রিচ করে, এবং সেটা করার জন্য আমাদের দেশগুলোতে তারা অশান্তি তৈরি করে, তাদের মিশন তৈরি করে, তাদের আর্মস, তাদের ফোর্স সব আমাদের এখানে পাঠায়, সাম্রাজ্য তৈরি করে। জি, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল যে এক্সপ্যানিজম। এই এক্সপ্যানিজমটা আসলে শুরু হয়েছে নাইনটিন সেঞ্চুরির শুরুর দিকে, যখন ব্রিটেন স্টিম ইঞ্জিন আবিষ্কার করে, তখনই কিন্তু সবাই পৃথিবী জেনে যায় যে পৃথিবীটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝুঁকবে। তখন ফসিল ফুয়েলে তাদের খুবই দরকার পড়ে, এবং ফসিল ফুয়েল হয়ে যায় নিউ কারেন্সি। গোল্ড ব্যাক কারেন্সি থেকে আমেরিকা ফসিল ফুয়েল কারেন্সির দিকে ঝুঁকে, এবং গোল্ড যেহেতু তারা অনেক পেয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, কারণ তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা তারা অ্যাকচুয়ালি এক ধরনের, অনেকে বলে যে পোর্ট হারবরে তারা এটা কনস্পিরেসি করে নিজেরাই বম্বিং করে জাপানকে দায় চাপিয়েছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি হয়, ইউরোপ যেহেতু যুদ্ধে লিপ্ত ছিল, তারা প্রোডাকশন করতে পারছিল না, তারা ইম্পোর্ট করতো আমেরিকা থেকে খাদ্য, বেশি করে বিশেষ করে খাদ্য শস্য তারা আমেরিকা থেকে ইম্পোর্ট করতো। মানে আমেরিকা যে 13 স্টেট ছিল, এখান থেকে ইউরোপ ইম্পোর্ট করতো, এবং ইউরোপ সাধারণত গোল্ডে পে করতো। তো ইউরোপ সেন্ট্রাল ব্যাংক থেকে সব গোল্ড গুলো আমেরিকান সেন্ট্রাল ব্যাংকে চলে যায়, এবং তখন আমেরিকার কাছে সবচেয়ে বেশি গোল্ড থাকার কারণে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক তাদের ডলারকে ব্রেটন উড কন্ট্রাক্ট করে তাদের ডলারকে ফরেন রিজার্ভে পরিণত করে, কিন্তু এর আগে ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। তো তখন আমেরিকা প্রচুর ফিয়াট কারেন্সি প্রিন্ট করা শুরু করে, এবং একটা সময় এই ফিয়াট কারেন্সি মানে তাদের গোল্ড যা আছে তার থেকে বেশি তারা ডলার ডিজিটাইজ, ডলার প্রিন্ট করা শুরু করে, এবং সেই ডলার দিয়ে তারা কি করা শুরু করে, যেহেতু এটা ফরেন রিজার্ভ সারা পৃথিবীতে, তখন আমেরিকান ডলার 70% কন্ট্রোল করতো আমেরিকান ফরেন, মানে সিএফএক্স বাস্কেট কারেন্সি ফরেক্স এর যে মার্কেট শেয়ার ফরেন রিজার্ভের, তার 70% আমেরিকা কন্ট্রোল করতো, এবং সে কারণে তারা প্রচুর ডলার প্রিন্ট করতো, যা গোল্ড আছে তার থেকে বেশি, এবং সেই টাকাতে তারা সারা পৃথিবীতে মিলিটারি বেস তৈরি করেছে। এবং সেই কারণে তখন ইউরোপ সচেতন হয়ে তারা বলছে, আমরা তোমার ডলার ফেরত নাও, এবং আমাদের গোল্ড ফেরত ব্যাক করো। যখন আমেরিকা গোল্ড ব্যাক করতে মানে সম্মত হয়েছে, তখন তারা বললো আমেরিকা আর গোল্ড ব্যাক ডলার না, আমেরিকা হচ্ছে প্রোডাকশন বেসড ডলার। এবং তারা কি করলো, তারা চিন্তা করলো যে যেহেতু এখন নতুন পৃথিবীতে জ্বালানির বেশি দরকার হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছে পৃথিবী, তো তারা এইখানে তারা একটা স্যাটেলাইট স্টেট তৈরি করার চেষ্টা করলো, যাতে ওই রিসোর্স গুলো কন্ট্রোল করা যায়। মানে G6 কান্ট্রির কথা বলছি, গলফ 6 কান্ট্রি, যেমন সৌদি, আরব, এবারে দুবাই, ইউএই, তারপরে আপনার কাতার, কুয়েত, ইরান, ইরাক, এই জায়গাটা ওদের একটা স্যাটেলাইট স্টেট দরকার হয়েছিল আর কি। সেটাই হচ্ছে আপনার ওই জর্ডানের একটা অংশ, সাউথ লেবাননের একটা অংশ, এবং মিশরের
যে গোল্ডেন হাইটস নর্থ অংশটা নিয়ে তারা ইসরায়েল তৈরি করে এবং এখান থেকে তারা এই রিসোর্স গুলো কন্ট্রোল করা শুরু করে। এখন কথা হচ্ছে যে আম, আহ, এই এইটার কারণে কিন্তু তারা তখন তাদের রিজার্ভ ফরেন রিজার্ভটা ডলারে নিয়ে আসতে পারলো। আবার মানে গোল্ড থেকে পেট্রোলে চলে গেল, পেট্রো ডলারেও তারা সারা পৃথিবীর ফরেন রিজার্ভটা মেনটেন করতে থাকলো। বর্তমানে যদিও কিছুটা কমে আসছে, 58% বর্তমানে ফরেন রিজার্ভের আমেরিকান ডলার কন্ট্রোল করে। আর বাকিগুলো হচ্ছে 18% হচ্ছে ইউরো কারেন্সি, তারপরে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং 6% অ্যারাউন্ড, 5% জাপানিজ ইয়েন, 2.3 to 2.5% হচ্ছে চাইনিজ রেনমিনবি। তো এই যে এখনো কিন্তু আমেরিকা প্রচুর ফিয়াট কারেন্সি প্রিন্ট করছে, কিন্তু এখন কিন্তু পৃথিবী আর ফসিল ফুয়েলের উপর অতটা বেস না, এখন সাস্টেনেবল এনার্জি যুগ চলে আসছে। নিউক্লিয়ার এনার্জি, সোলার এনার্জি, উইন্ডমিল এনার্জি, হ্যাঁ, টাইডাই এনার্জি, মানে আপনার যেটাকে বলে জলপ্রপাত এনার্জি। তো এত কিছু যখন তৈরি হয়েছে, ইভেন এখন উইদাউট ইনপুট একটা এনার্জি হচ্ছে মধ্যাকর্ষণের মাধ্যমে, যেটাকে বলা হয় যে জিওথার্মাল টেকনোলজি এনার্জি। তো এখন কিন্তু পৃথিবীর নতুন কারেন্সি হতে যাচ্ছে আপনার মার্কেট প্লেস, যেটাকে বলা হয় মার্কেট প্লেস ট্রেড কন্ট্রোল কিংবা মার্কেট প্লেস ডেটা কন্ট্রোল। যে মার্কেট প্লেস ডেটা কন্ট্রোল হচ্ছে, ধরেন আপনি একটা ব্র্যান্ড তৈরি করলেন, ধরেন গ্যাপ কিংবা নেক্সট কিংবা জারা, এই ব্র্যান্ডটা বাংলাদেশে তৈরি হচ্ছে, বাংলাদেশ তৈরি করছে, বাংলাদেশ আমেরিকা কিংবা ইউরোপকে $5 বিক্রি করছে, এবং আমেরিকা এবং ইউরোপের শোরুম থেকে আমরা এটা কিনে নিচ্ছি $100, এবং হয়তোবা একজন বাঙালি যে কিনে নিয়ে আসছে কিংবা বাংলাদেশে ওটা ওরা দিচ্ছে, অর্ডার সাপ্লাই দিচ্ছে। এই $100 মধ্যে 90% যে ওরা মার্জিন রাখছে আমেরিকা, এই আমার তৈরি জিনিস দিয়ে আমাকে বিক্রি করে মাঝখান থেকে 90% আছে কিভাবে? মার্কেট প্লেস কন্ট্রোল, মানে এই মার্কেটে বা যেখানে বড় বড় মার্কেট গুলো আছে, বেশি বেশি ভোক্তা আছে, কনজিউমারদের ওখানে মার্কেটের কে কোন ব্র্যান্ড কিনবে, এই ব্র্যান্ডের যে ডেটা কন্ট্রোল, এটাকে নিতে হবে। তো এখন পৃথিবীর সবচেয়ে বড় দুটা মার্কেট হচ্ছে চায়না এবং ভারত, কারণ চায়না এবং ভারত মিলে প্রায় 3 বিলিয়ন পপুলেশন, 300 কোটি লোক, এবং এদের কনজাম্পশন পাওয়ার যে কোনো দেশের মানে অন্যান্য যে ডেনসিটি পুল এরিয়া আছে, যেমন আফ্রিকা এর থেকে সবচেয়ে ডেনসিটি পুল, ওদের কনজাম্পশন পাওয়ার থেকে অনেক গুণ বেশি, মানে তাদের পার্চেসিং পাওয়ার প্যারিটি আর কি অনেক বেশি। তো এইখানেও কিন্তু আমেরিকা চাচ্ছে তাদের একটা স্যাটেলাইট স্টেট, এবং সেটা বাংলাদেশের থেকে ভালো একটা ভৌগোলিক পজিশন আর হতে পারে না। তো আবার আবার একটা জিনিস হচ্ছে যে আপনার বর্তমানে ওরা যে পরিমাণ ফিয়াট কারেন্সি প্রিন্ট করছে, যেমন ধরেন ওরা এখন $1 ট্রিলিয়ন উৎপাদন করছে আমেরিকা, $3 ট্রিলিয়ন ওরা ফিয়াট কারেন্সি ওরা ডিজিটাইজ কিংবা প্রিন্ট করছে। এই যে এক্সট্রা $2 ট্রিলিয়ন ওরা ডিজিটাইজ কিংবা প্রিন্ট করছে, এই টাকাটা তো মানে তাদের মূল্যস্ফীতি হবে, কারণ তাদের মার্কেটে উৎপাদনের যে পণ্য থেকে তাদের কারেন্সি বেশি। আবার তাদের কারেন্সির যে ডলারের ডিফ্লেশন হবে, ডলারের মূল্য পড়ে যাবে, যেহেতু ডলারের উৎপাদন থেকে বেশি তারা প্রিন্ট করেছে। তো এইটাকে ওরা এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করতে হলে ওদেরকে অবভিয়াসলি ইয়েতে এক্সপোর্ট করতে হবে, লোনে, কারণ লোন যদি কোনো দেশে যদি ইনস্টেবিলিটি তৈরি করতে পারে, সেই দেশ তো আর এফডিআই পাবে না, জাপানিজ কিংবা কোরিয়ান ইয়েন ইনভেস্ট পাবে না, তাদের দরকার হবে লোন ডলারে। তখন তারা এই তাদের যে এক্সট্রা প্রিন্টেড ডলারটাকে তারা একটা ফাইন্যান্সিয়াল টুলস, এটা উৎপাদনের অংশ হয়ে যাবে। যে ফাইন্যান্সিয়াল টুলস মানে কি? লোন। লোন দিলে এটা ফাইন্যান্সিয়াল টুলস হয়ে গেল, এটা তাদের উৎপাদনের অংশ হয়ে গেল, জিডিপির অংশ হয়ে গেল, তাদের জিডিপিটা বৃদ্ধি পেল, এবং এই অতিরিক্ত উৎপাদিত যে তাদের যে মুদ্রা, এটা জিডিপির অংশ হয়ে গেল, এবং এটা এক্সপোর্ট হয়ে গেল একটা লোন আকারে অন্য একটা দেশে। সে কারণে তাদের দেশের মূল্যস্ফীতিও কমে গেল, যেহেতু মুদ্রাটা বেরিয়ে গেছে, আর তাদের দেশের কারেন্সি ডিফ্লেশনটা কমে গেল। তো এই স্ট্র্যাটেজির কারণেই কিন্তু এটা করা আর কি। আচ্ছা, আমি যেটা ভাইয়ের কাছ থেকে শুনলাম, এর আগেও আমি শুনেছি, এবং আমারও এমবিএ যখন আমি পড়েছি তখন ইকোনমিক্স নিয়ে আমাদেরকে অবভিয়াসলি কাজ করতে হয়েছে। হ্যাঁ, এটা পার্ট অফ দ্যাট। সো আমার আন্ডারস্ট্যান্ডিং এ ভাইয়ের কথা থেকে সারাংশটা এটাই আসে যে আমেরিকা তার যে এক্সট্রা কারেন্সিটা প্রিন্ট করে, সেটা যেন তার মধ্যে ইনফ্লেশন তৈরি না করে। সেটা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মিডল ইস্ট, এই টাইপের দেশগুলো, যেই দেশগুলোতে রাজনৈতিক সহিংসতা আছে, সেই দেশগুলোতে
ওরা এটাকে লোন হিসেবে দেয় এবং দেখায় যে তোমার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, তোমার দেশে আমার ট্রুপস লাগবে, শান্তি মিশন লাগবে, তোমার দেশে আর্মস লাগবে, তোমার দেশে এই যে যেমন বাংলাদেশে এখন এয়ারক্রাফট গুলো নষ্ট দেখাচ্ছে, তো নতুন এয়ারক্রাফট লাগবে। সো তাদের কি হচ্ছে, তাদের যে ইনফ্লেশন হওয়ার কথা ছিল, যেখানে 2 ট্রিলিয়ন ডলারের ইনফ্লেশন হওয়ার কথা ছিল, সেটা তারা বাংলাদেশের মতো দেশগুলিকে লোন হিসেবে দিচ্ছে, যেটা সুদি ইউনুস নিজে করে। সো সুদি ইউনুস হচ্ছে ওদের সাগরেদ, ওরা করে আসছে বহু বছর ধরে, আর সুদি ইউনুস করে আসছে হচ্ছে গিয়ে তার লেখাপড়ার জানার পর থেকে। অবশ্য আমরা যতদূর জানি সুদি ইউনুসের বাপ দাদাও নাকি সুদি ছিল। যাই হোক, তো এই যে সুদের ব্যাপারটা, এটা করার জন্যই আজকে দেখেন বাংলাদেশে মানবাধিকার সংস্থা সংস্থা এসছে কোথাকার, ইন্টারন্যাশনাল। কেন এসছে? সাক্ষী গোপাল। কেন করবে সাক্ষী গোপাল? ও বাংলাদেশে তো যুদ্ধাবস্থা বিরাজ করছে, জঙ্গি বেশি, আগে জঙ্গি নাশ করতে হবে, তারপর ইলেকশন হবে। ইলেকশনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ অস্থিতিশীল। বাংলাদেশে কি হলো, গোপালগঞ্জের ঘটনা ঘটলো, তারপর মাইলস্টোনে হলো, মাইলস্টোনের পরে আবার একটা স্কুলে আগুন ধরলো মিরপুরে। সেটা শেষ হওয়ার পরে এখন আবার সাবেক প্রধান বিচারমন্ত্রীকে বিচারপতিকে অ্যারেস্ট করলো। একের পর এক, একের পর এক তারা কিন্তু সাজিয়েই যাচ্ছে। কেন? দেশটাকে অস্থিতিশীল করার জন্য। গোপালগঞ্জে গিয়ে তারা আশা করেছিল আওয়ামী লীগ তাদের ফাঁদে পা দিবে, কিন্তু দেয় নাই। তারা জেনোসাইড করে কলঙ্কিত হয়েছে, আওয়ামী লীগকে দোষী করতে তারা পারে নাই। ইন্টারন্যাশনাল কনস্পিরেসিতে এটা তাদের জন্য বুমেরাং হয়েছে। ইন্টারন্যাশনালি তারা এখন ধিক্কার পৃথিবী ধিক্কার জানাচ্ছে তাদেরকে। ওইটা ঢাকার জন্য যদি জনগণ বলছে, আমার হাতে ওই রকম সাক্ষী প্রমাণ নেই, কিন্তু জনশ্রুতি আছে যে ওইটা ঢাকার জন্য মাইলস্টোন। দেখেন, আরিফ ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখি। দেখেন, এই প্রশ্নটার উত্তর বহুজন করেছে, ইভেন অডিয়েন্স থেকেও বারবার আসে যে এরোপ্লেনটা কেন ক্লাসের উপর যাবে, পাশে তো একটা ইয়ে ছিল, মাঠ ছিল, সেখানে কেন যায় নাই? আর আপনার এরোপ্লেন কেন ওখান দিয়ে যেতে হবে, মানে প্রশিক্ষণ বিমান কেন ওর পাশে যে ইয়ে ছিল, নদী ছিল বা আরো জায়গা ছিল, সেই জায়গাগুলিতে কেন যায় নাই? আর এই প্রশিক্ষণ যদি করতে হয় তাহলে লোকালয় হবে কেন? এটা তো সিলেটের শমশের এয়ারপোর্টেও হতে পারতো, যেটা লোকালয়ের থেকে অনেক দূরে। এই যে প্রশ্নগুলো, এগুলি কিন্তু প্রশ্ন আমাদেরকে করতে হবে। এখন আমি আবার আরিফ ভাইয়ের কাছে ফেরত আসছি। আরিফ ভাই, আম, একটা কথা উঠছে যে ব্ল্যাক বক্স নিয়ে। এই যে ব্ল্যাক বক্সের ব্যাপারটা, এবং আরো একটা যেটা প্রশ্ন এসছে যে ওরা বলছে যে জনশ্রুতি আছে, সংবাদ মাধ্যমে কথা উঠছে যে পাইলট দুজন ছিল। এই যে এই বিষয়গুলো, এগুলি নিয়ে যদি বলতেন। এখন দেখুন, অনেক জায়গায় গণমাধ্যমে শোনা যাচ্ছে যে তারা বলছে যে এটা তার প্রথম ফ্লাইট ছিল, প্রথম ট্রেনিং ফ্লাইট। প্রথম ট্রেনিং ফ্লাইটে সাধারণত পাইলট একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যায় আর কি, একজন দক্ষ একজন পাইলটের সাথে যায় ট্রেন হওয়ার জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে পাইলট যে ক্র্যাশ ল্যান্ডিংটা করেছে সেখানে সে খুব লাস্ট মোমেন্টে সে ইজেকশন করেছে। তো লাস্ট মোমেন্টে ইজেকশন করে সাধারণত যখন আপনি একটা টার্গেট কোথাও টার্গেটে নিতে চান তখন লাস্ট পর্যন্ত আপনার স্টিয়ারিংটা মানে ওইদিকে মানে আপনার ডিরেকশন মেনটেন রাখার জন্য এটা করে আর কি, শেষ পর্যন্ত চেষ্টা করে যে ডিরেকশনটা যেন মেনটেন থাকে আর কি। তো তাহলে স্কুলটা কেন ডিরেকশন, মাত্র হাই অ্যালটিটিউড থেকে নামা একটা জিনিস মাত্র সামান্য একটু ম্যানুভারে কিন্তু কয়েকশো মিটার দূরে সরে যেতে পারতো, এবং সেখানে মাত্র 500 মিটার দূরত্বে একটা নদী ছিল, এই যে এই ইয়ে নদী, আশুলিয়া নদী উত্তরার পাশে। তারপরে আপনার 800 মিটার দূরে তুরক নদী, 1200 মিটার দূরে বিরুলিয়া নদী, খুব কাছাকাছি মাত্র কয়েক কিলোমিটারের ভিতরে। আরেকটা জিনিস হচ্ছে যে এমন একটা সময় লোকালতে প্লাস মানে ক্র্যাশ ল্যান্ডিং হলো। এর আগেও ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে কিন্তু লোকালয়তে হয়নি। এটা কারণটা কি হতে পারে? কারণ এখন তারা লালমনিরহাটে নতুন এয়ারবেস তৈরি করছে, তার মানে কি এখন নতুন ট্রেনিং এরিয়া হবে লালমনিরহাট? এখন সেখানে ট্রেনিং দেওয়ার জন্য তারা নতুন নতুন যুদ্ধ বিমান কিনবে। এখন এই যুদ্ধ বিমানগুলো কোন টাকা থেকে আসবে? যুদ্ধ বিমান কি লোনের টাকা দিয়ে আসবে? এই যে যে লোন আনা হচ্ছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এই লোনের টাকাগুলো দিকে কিনা হবে। যেমন কিছুদিন আগে আহ $900 মিলিয়ন দিয়ে ব্রিটেন থেকে রাডার সিস্টেম এনে বসানো হয়েছে লালমনিরহাটে। এবং এই টাকাটা কোত্থেকে আসলো? কারণ বাংলাদেশ আইএমএফ থেকে বাজেট সাপোর্ট নিয়েছে $1.5 বিলিয়ন, যেই টাকাটা কোন অডিট ছাড়া পেয়েছে। অথচ গত ডিসেম্বর মাসে একটা অডিট হচ্ছে, সেটাতে বাংলাদেশ ফেল করেছে। মার্চে একটা অডিট হচ্ছে আইএমএফ এর, সেটাও ফেল করেছে। এপ্রিলে অডিট হচ্ছে, সেটাও ফেল করেছে।
তো ৩টা অডিট ফেল করার পরে হঠাৎ করে $1.৫ বিলিয়ন একটা বাজেট সাপোর্ট বাংলাদেশ পেয়ে গেল। এবং ঠিক কখন? যখন তারা কাতারে খলিলকে পাঠালো একটা মিটিং এর জন্য। আমেরিকান যে আপনার যে ইয়ে ছিল আ আ চার্জ দি অ্যাফেয়ার্স তার সাথে। আমেরিকার চার্জ দি অ্যাফেয়ার্স কাতারে খলিল সাহেবের সাথে মিটিং করলো। সেখানে জামাতের একজন ছিল এবং তারপরে খলিল সাহেব ব্রিটেনে আসলো। তারেক সাহেবের সাথে মিটিং করলো। তারেক সাহেব খলিল সাহেবের খুব প্রশংসা করলেন এবং কিছুদিন পরে দেখলাম তারা ব্রিটেনে যেহেতু তারা খুবই আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা নিন্দিত হয়েছে, তারা বাংলাদেশে ফেরত আসার পরে তারা ব্রিটেনের গভর্নমেন্টকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কি করলো? $900 মিলিয়ন একটা ডিফেন্স পারচেজ করলো। এবং তারপরে বিবিসি এবং এই ব্রিটেনের যে নিজামী যে ইয়ে আছে, ল ফার্ম আছে এবং তার পার্শ্ববর্তী যে টবি ক্যাডম্যানের তাদের লবিস্ট ল ফার্ম আছে, তাদের মাধ্যমে বিবিসি দিয়ে একটা শেখ হাসিনার নামে একটা রিপোর্ট করালো এবং এই রিপোর্টে যে ভয়েসটা দেখানো হচ্ছে কাট পিস ভয়েস, মানে 2016 সালের একটা হলি আর্টিজনের পরে যে বক্তব্য সেটাকে জুড়ে দিয়ে বর্তমানে কিছু কন্টেস্ট জোড়াতালি দিয়ে এটা বিবিসি একটা রিপোর্ট করলো এবং তারপরে বিবিসি আবার আবার বলল যে এটা তারা ভেরিফাই করে না যে আসলে এটা কি হয়েছে, তারা কোনোভাবে কোনো কিছু ভেরিফাই করে না, কিন্তু তারা এটা প্রকাশ করলো। এবং একটা সাংবাদিকতার একটা কতটুক অবক্ষয় হলে দেখেন কি এটা ব্যাপারটা কেমন হলো। সাধারণত আপনি যদি একটা রিপোর্ট করেন, আপনি কনভিক্টেড পারসন এবং যারা নাকি আপনার ইয়ে হয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ? দুপক্ষেরই বক্তব্য নিতে হয়, হ্যাঁ? কনভিক্টেড পারসনও বক্তব্য নিতে হয় যার বিরুদ্ধে যে ইয়েটা আছে, আপনার ব্লেমটা আছে এবং যে ব্লেমটা করছে দুপক্ষেরই কিন্তু বক্তব্য নিতে হয়। কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের কোনো স্পোকস পারসনের কোনো বক্তব্য নেয়নি। কারো সাথে কোনো কথাও বলেনি এই বিষয় নিয়ে। এবং এরকম একটা তারা রিপোর্ট করলো। জিনিসগুলো কিন্তু খুবই মানে মানে ইয়ে আরকি, খুবই জিনিসগুলো ফিশি লাগছে আরকি। অনেকেই এগুলো নিয়ে অনেকভাবে ভাবছে, অনেক আঙ্গিকে দেখছে আরকি। একদমই সত্যি কথা। ব্লাক বক্স একটা ফিশি ব্যাপার এবং এইটা কেন করলো এবং রাত্রে ২:৩০টায় কেন তারা এরকম করে লাশ গোপন করলো? রহস্য কি? ইভেন আমাদের লাশ কেন আমাদেরকে দিচ্ছে না? এটা কিন্তু একটা প্রশ্ন। এবং এটা ইমোশনাল ব্যাপার না। এটা মানুষের মৌলিক অধিকার। আমার সন্তানের মানে এটা কেমন কথা? আর এখানে আরো একটা বিষয়। ওরা যে বলছে ১৯ জন, ২০ জন, ৩০ জন, এটা তো হতেই পারে না। বাচ্চারা নিজেরা দেখাচ্ছে যে তারা নিজেরা বলছে, "আমি ১০০ আ লাশ তুলেছি, আমিও তুলেছি" এবং এটা নিয়ে প্রচুর ভিডিও এসছে আমাদের। এখন আমাদের যে বাতাবি লেবুর চাষ নাকি আগে শুধু বিটিভিতে হতো। এখন তো বাংলাদেশের সব চ্যানেলে বাতাবি লেবুর চাষ হচ্ছে। এখন তো সবাই নীরব। Facebook যদি না থাকতো বাংলাদেশের মানুষ তো কিছু জানতেই পারত না কোথাও কি হচ্ছে। এই ব্যাপারগুলি হুম, তো খুবই লজ্জার না? এবং আরো যেটা অবশ্যই। সেটা হচ্ছে আমরা যখন কান্না করছি আমাদের ওই শিশুটা যার সারা শরীর পুড়ে গেছে, স্কুলের জুতা তার পায়ে। সে হেঁটে যাচ্ছে, মা-বাবা তাকে ধরবে। কি নিষ্ঠুর, কি কষ্টের একটা বিষয়। আমরা কাঁদছি, আমরা ঘুমাতে পারছি না, আমরা খেতে পারছি না, আমাদের খারাপ লাগছে। আমার মেয়ে একটা কানাডিয়ান বাচ্চা। ওর স্কুলের বাচ্চা, ওর বন্ধুরা আমার মেয়েকে বলছে, তোমার মায়ের দেশে বাংলাদেশে হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে, স্কুলে বাচ্চারা মারা গেছে।" দেখেন, কানাডিয়ান বাচ্চারা TikTok এর মাধ্যমে আ তারপর হচ্ছে Instagram এর মাধ্যমে ওরা জানতে পারছে। ওরা বলছে, ওরা মন খারাপ করছে। আর আমাদের সুধী ইউনুস এবং ফখরুল আ মির্জা ফখরুল উনারা হাসছে। মানে হাসিটা আসে কিভাবে? মানে কিভাবে? কেন? Why? মানে কেন? আমার ধারণা ন্যাচারালি বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় তার ইমোশনটাকে লুকাতে পারে না। কারণ তারা হঠাৎ করে দেখতে পাচ্ছে অনেক অপশন অফ ইনকাম চলে আসছে। তো সে কারণে এই ইনকামের যে ভাগ-বাটোয়ারাটা সেটা হয়তোবা তাদের বডি ল্যাঙ্গুয়েজ লুকাতে পারেনি। অথবা তারা নিজের অজান্তে জিনিসটা প্রকাশ করে ফেলেছে তাদের আনন্দের ব্যাপারটা আরকি। একদম সত্যি একটা কথা বলেছেন যে ওরা যে আমাদেরকে এইভাবে করে মানে ওরা আমাদেরকে গোপালগঞ্জে মেরে এসছে। ওদের কত আনন্দ ওরা গোপালগঞ্জে মেরে এসছে। কিন্তু মারতে তো ওরা পারেনি। ওরা তো পালিয়ে এসছে।
এবং শুধু তাই না, গোপালগঞ্জে না, চিটাগাং এ, লালমনিরহাটে সব জায়গায় ওরা যেখানে, যেখানে যাচ্ছে ওদেরকে সাধারণ মানুষ খুব নোংরা ভাষায় স্লোগান দিয়ে বিদায় দিচ্ছে। আমি এই ভাষাটা আপনাদের সামনে বলতে পারব না। কারণ আমরা তো একটা সিভিলাইজড ম্যানার এর মধ্যে দিয়ে জন্মেছি, বড় হয়েছি। কিন্তু মানুষের যে ঘৃণা, মানুষ তো এটা আটকে রাখতে পারবে না। আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, কিন্তু আপনি, আমরা সবাই কিন্তু এই বিষয়গুলি জানি, বলি এবং বুঝি। মানে এই কত নোংরাভাবে যে ওরা মানুষের ঘৃণা পাচ্ছে, ১ বছরও কিন্তু হয় নাই। ওরা ১ বছর হওয়ার আগেই কিন্তু ঘৃণা পাওয়া শেষ ওদের। এবং এই যে ব্যাপারগুলি হচ্ছে, আপনার আমাদের লাশ গুম করছে, আমরা আমাদের লাশ পাচ্ছি না। তারপর হচ্ছে একটা ব্যাপার, যেটা ইন্টারন্যাশনাল যে জিনিসটা, যে এখন ওরা চেষ্টা করছে আমাদের এখানে কেমন করে মার্কিন ট্রুপস আনা যায়, কেমন করে শান্তি বাহিনী আনা যায়। কেন? তাহলে হচ্ছে ইলেকশন দিতে হবে না। একটা ঘাঁটি তৈরি হবে। আমাদের যে সেন্ট মার্টিন বলেন, তারপর হচ্ছে চিটাগং এর পোর্ট বলেন, তারপর হচ্ছে আমাদের চিকেন নেক বলেন, এগুলি কি? এগুলি তো ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র, এবং শুধু ইউনূস এসছে সেই ষড়যন্ত্র সফল করার জন্য। আমাদের বাচ্চা মরে গেলে তার কি? সে তো হাসবেই। সে তো আরো খুশি। হুম। কিন্তু ভাই আরেকটা ব্যাপার, শুধু ইউনূস যে তার ওয়ালে, ওয়েবসাইটে জনগণের কাছে ভিক্ষার ঝুলির জন্য হাত পাতলো, এটাকে আপনি কিভাবে দেখবেন? সে এসে তার ৬৬৬ কোটি টাকা ঋণ মকুব করালো, মানে সুদ, যে শাস্তি ছিল সেটা মকুব করালো, আর সে এখানে ভিক্ষার ঝুলি পাচ্ছে। মানে এটার কানেকশনটা কিরকম হবে আপনার মনে হয়? এখন তারা বন্যার সময় গত বছর বন্যার সময় তারা প্রায় ৩০০ কোটি টাকার মানে $৩০ মিলিয়ন একটা মানে পেয়েছিল, ত্রাণ সহযোগিতা পেয়েছিল। এবং আমরা শুনেছিলাম যে যখন বন্যা হচ্ছিল বাংলাদেশে, ইউনূস নাকি তখন থাইল্যান্ডে ছিল। অনেকেই কমপ্লেন করছিল এরকম একটা সময় ইউনূস কেন সফরে গেল? তখন ইউনূসের পক্ষ থেকে, ইউনূস সেন্টার থেকে এবং তার ছেলেপেলেরা অনেক ফেসবুক স্ট্যাটাসে বলেছে যে ইউনূস এনজিওদের মিটিং এ গেছে এবং এনজিওরা নাকি সেখানে $৩০ মিলিয়ন, প্রায় ৩০০ কোটি টাকার উপরে ফান্ড করেছে, ডিপ্লয় মানে ফান্ড সেখানে কালেক্ট করছে। তো সেই ৩০০ কোটি টাকা তো আমার তো জানা মতে আমরা কেউ আজ পর্যন্ত ডিপ্লয় হতে দেখিনি বাংলাদেশে কোথাও। এবং পরে আমরা যেটা দেখেছি যে আসিফ মাহমুদ ভুঁইয়া, সেই ছোট্ট ছেলেটা, সে গুটি, গুটি পা করে থাইল্যান্ডে গেল। থাইল্যান্ড থেকে সে আম আ সিআইপি সিআইপি হিসাবে সে দুবাইতে গেল। দুবাইতে সিআইপি কারা যায়? যারা নাকি মিলিয়ন ডলার ইনভেস্ট করে। এবং সেই সিআইপি তে অনুষ্ঠানে সে একজন সংবর্ধনা পেয়ে সে ওখানে সিআইপি হিসাবে গেল। এবং সেখান থেকে সে আবার সুইজারল্যান্ডে গেল। তো সুইজারল্যান্ডে আবার আমরা আসিফ নজরুলকেও যেতে দেখেছি, আসিফ মাহমুদ ভুঁইয়ার মতো। তো জিনিসগুলো খুবই কাকতালীয়। এবং কিছুদিন আগে আমরা দেখলাম, এর আগে যে একটা রিপোর্ট আসলো যে সুইজারল্যান্ডে নাকি বাংলাদেশীদের টাকার পরিমাণ আম আ মানে ৩৩ গুণ না ৩৪ গুণ বেড়েছে। তো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এবং মানুষ কিন্তু খুবই বাঁকা চোখে দেখছে জিনিসগুলো আসলে। মানুষ বাঁকা চোখে তো দেখবেই। মানুষ খেতে পাচ্ছে না। ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার নিচ্ছে, খাচ্ছে। আর সেখানে তারা এরকম করে সুইস ব্যাংকে তাদের টাকা বেড়ে যাবে সুইজারল্যান্ডে। এটা কি একটা দেখার মতো বিষয় না? শুধু তো সেখানে তাই না। তারা যে বিভিন্নভাবে অন্যের উপর ব্লেম দিচ্ছে, তারা তো ২০ বছরের কাজ ১০ মাসে করে ফেলতেছে। ভয়ংকরভাবে করতেছে। আর এই যে আসিফ, আসিফকে তো অনেকে আজে-বাজে ভাষায় বলে ফকিন্নির পোলা। লোকজন বলে, আমি সেটা শুনেছি। হ্যাঁ? কিন্তু আসিফ যখন ১ম গেল, সে মেয়েদের স্নো বুট পড়েছে। তো সেটা তো আমরা দেখেছি। মানে হঠাৎ করে জীবনে কখনো না পেয়ে হঠাৎ পেলে যা হয় আরকি। এই যে বিষয়গুলো। তারপর তাদের যে ভাব, তারা হচ্ছে গিয়ে এয়ারপোর্টে তারা আর্মস সহ ধরা পড়ে। তারা এত বড় ভিআইপি যে এয়ারপোর্টে আর্মস নিয়েও যেতে পারে। তারা আসলে অনেক সৌভাগ্য যে বাংলাদেশ এয়ারপোর্টে ধরা পড়েছে। অন্য এয়ারপোর্টে ধরা হলে তো কান ধরে জেলে নিয়ে ভরে দিত। বিষয়গুলি তো সেরকম। অবভিয়াসলি। অ্যাকচুয়ালি এখানে আরো কিছু ব্যাপার আমি তুলে ধরি। যেমন গত আ ১১ মাসে বাংলাদেশ থেকে ২৭,০০০ ডিফল্ট ট্রান্সেকশন, ব্যাংক ট্রান্সেকশন হয়েছে এবং ধরা পড়েছে $২০ বিলিয়ন দেশ থেকে বের হয়ে গেছে। এবং এই কয়েক সপ্তাহ আগে যে ইউনূস লন্ডনে গেল, তার আগে বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান মনসুর গিয়েছিল খবর নিতে বাংলাদেশ থেকে গত ১৬ বছরে কত টাকা বের হয়েছে। এবং তারা সেখানে গিয়ে দেখলো বাংলাদেশ থেকে গত ১৬ বছরে $১৮ বিলিয়ন, মানে প্রতি বছর
$13 বিলিয়ন মাত্র গিয়েছে। মানে 1,13 বিলিয়ন, $1 বিলিয়ন একটু বেশি গড়ে প্রতি বছর বাংলাদেশ থেকে বের হয়েছে। গত টোটাল 16-17 বছরে মাত্র $18 বিলিয়ন গেছে, অথচ গত এই 1 বছরের মধ্যে, এই 11 মাসের ভিতরেই $20 বিলিয়ন, মানে গত 16 বছর থেকে এই 11 মাসে আরো বেশি টাকা পাচার হয়ে গেছে। এখন এই যে $18 বিলিয়ন গত 16 বছরে বের হয়েছে, তার ভিতরে কতখানি টাকা অ্যাকচুয়ালি জেনুইন ট্রানজাকশন ছিল, এটা আমি একটু তুলে ধরি। ধরেন আপনি একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আপনার বাংলাদেশের সোনালী ব্যাংক কিংবা বিভিন্ন ব্যাংক মিলে 100 কোটি টাকা আপনার লেভারেজ মানি আছে। এই লেভারেজ মানির ভিতরে কিছু টাকা হচ্ছে আপনার রিইনভেস্টমেন্টের জন্য, ধরেন 40-45 কোটি টাকা লাগবে আপনার বিজনেস এক্সপেনশন এবং বিজনেস মেনটেন্যান্স এর জন্য। বাকি যে 50-55 কোটি টাকা, এই টাকা আপনি চাইবেন যে একটা শক্তিশালী কারেন্সিতে রাখতে। কারণ বাংলাদেশ যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, তো এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিতে যেটা হয়, কারেন্সিটাকে একটু একটু ডিফ্লেটেড করে রাখা হয়, একটু অবমূল্যায়িত করে রাখা হয়, যাতে ডলারের প্রাইসে আমরা আমাদের যে এক্সপোর্ট যে প্রোডাক্ট গুলো, এগুলো কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করতে পারি। মানে অল্প ডলারের দামে বেশি জিনিস আমরা অফার করতে পারি, তাহলে আমাদের দেশে বেশি অর্ডার আসবে আমাদের গার্মেন্টস সেক্টরে। তো সেই জন্য আমাদের যেহেতু ইনফ্লেশনটা একটু বেশি, মানে কারেন্সি ডিফ্লেশনটা একটু বেশি ছিল, এখন ধরেন আমাদের কারেন্সি ডিফ্লেশন ছিল 10%, আর আমরা ইন্টারেস্ট পাচ্ছি 9%। এখন আমার যদি 100 টাকা আমি 10 টাকা প্রতি বছর এটার অবমূল্যায়ন হয়, আর আমি যদি ইন্টারেস্ট পাই 9 টাকা, তাহলে আমি কি চাইবো? ওই 1 টাকা লস হচ্ছে, আমি 1 টাকা কেন লস করবো? আমি চাইবো একটা স্ট্রং কারেন্সিতে রাখতে, যেখানে আমার এই 1 টাকাটা লস হবে না। আমি চাইবো ডলার, পাউন্ড কিংবা ইউরোতে রাখতে। সেই কারণে তারা অনেকেই ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, এলসি করে দেশের বাইরে টাকা রাখতো ব্যবসায়ীরা। কিন্তু এগুলো কিন্তু পলিটিশিয়ানদের টাকা না, অতখানি, হ্যাঁ, যেভাবে মানুষ প্রসার করেছে। তো কিন্তু গত 11 মাসেই যেখানে $20 বিলিয়ন টাকা বের হয়ে গেছে, তাও মানে তো এখানে পলিটিক্যাল টাকা ছিল, কারণ এত পরিমাণ টাকা তো বাংলাদেশে গত 11 মাসে কোনো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি। ৭,৪০০ গার্মেন্টস বন্ধ, 50% টেক্সটাইল বন্ধ হয়ে গেছে, ১,০০০ প্লাস্টিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ৫৬ লক্ষ লোক মানে পরিবার কর্মহীন হয়ে পড়েছে। তো এই যে এত বড় মানে মানে ডিস্টিন্ডালাইজেশন চলছে, তো তাহলে ব্যবসাটা করবে কোথায় মানুষ, যে $20 বিলিয়ন দেশের বাইরে তার লেভারেজ মানিটা রাখবে? ব্যবসা না করলে লেভারেজ মানি ব্যাংকে থাকে, উল্টা আরো লোন হয় ব্যাংক থেকে, তাই না? তো তার লেজি মানি থাকবে না, বরঞ্চ তার ব্যাংক থেকে লোন নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। তো সেখানে এই টাকাটা পাচার করেছে কোনো ব্যবসায়ী না, নিশ্চয়ই নিশ্চয়ই এই পলিটিক্যাল পাওয়ার স্টেক হোল্ডার যারা এখন আছে আর কি। এই বিষয়গুলি না অনেক সূক্ষ্ম, এবং আমাদের সাথে আরিফ ভাই যিনি আছেন তিনি কিন্তু আসলে অর্থনীতির উপরে মানে তার অনেক দখল, এবং তিনি যা কিছু বলবেন তার মধ্যে 90% কিন্তু ইকোনমিক্স থাকবে। ফিনান্সিয়াল ব্যাপারগুলি কিন্তু ম্যাটার করে। রাজনীতিতে আমরা যেটা দেখি সেটা কিন্তু 10%। তার ভেতরে থাকে সামরিক বিষয়, তার ভেতরে থাকে অর্থনৈতিক বিষয়, তার ভিতরে থাকে ভূ রাজনৈতিক স্বার্থ। এই বিষয়গুলো কিন্তু দেখা যায় না খালি চোখে। কিন্তু দেখেন এই বিষয়গুলিই কিন্তু আমার আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। এবং এই যে আমাদের আরিফ ভাই যেটা বলেছেন সেটা কিন্তু অন্য কেউ কারো কাছ থেকে এর আগে আমি শুনি নাই, যে এই যে ওরা যে তাদের ইনফ্লেশনটা যে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের উপর সাম্রাজ্য তৈরি করে তাদের বাজার ঠিক রাখছে। এটা দেখেন কত সূক্ষ্ম বিষয়। এখন দেখেন এই সুদি ইউনূসের লক্ষ্য কি? আমাদের আ সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, আমাদের চিটং এয়ারপোর্ট তো অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন। সরি, চিটাগাং এয়ারপোর্ট না, চিটং হচ্ছে বন্দর। হ্যাঁ, পোর্ট যেটা, সেটা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে কি? সে অলরেডি আমাদের কিন্তু বিক্রি করে দিচ্ছে দেশ। এবং তারপরে দেখেন তারা কি সরকার চালাচ্ছে, যে তারা গোপালগঞ্জে এরকম ম্যাসাকার করে আসলো, গণহত্যা করে আসলো। তারপরে এখানে এখানে তারা যদি সৎ থাকতো, তাদের যদি সমস্যা না থাকতো, তাহলে তারা লাশ কেন গোপন করছে? একটা প্রশ্ন। ২ টা প্রশ্ন হচ্ছে, তাদের যে পাইলট ইজেক্ট করলো, যে সে যে বের হলো, হ্যাঁ? সেটা কেন? সে কিন্তু মারা যায় নাই তখন। তার পরবর্তীতে সে মারা গেছে। ওই রহস্যটা কি? আদৌ কি সে মারা গেছে? আমরা কি সেই লাশ দেখেছি? মানে আসলে ঘটনাটা কি? অনেক কিন্তু কনস্পিরেসি। তারপরে আরো শুনেছি ২ জন পাইলট ছিল। একজন পাইলট মারা গেছে, সে নাকি পাকিস্তানি ছিল এবং তার লাশ নাকি রাত ১:৩০ বা ২:০০ টার সময়
চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে কনস্পিরেসি গুলো, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা কেন জানতে পারছি না? কারণ ইউনূস সরকার বাতাবি লেবুর চাষ করছে। বাংলাদেশে কোনো সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। ওখান থেকে পুলিশ পিটিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সো এই যে কনস্পিরেসিটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভয়ংকর, এবং আরিফ ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ লুকাতে পারছে না। আমাদেরকে পুড়িয়ে মেরে তাদের যে আনন্দ সেটা তারা লুকাতে পারছে না। কাচ্ছি তো আমরা, খারাপ থাকছি আমরা, ওদের কি? তা এই যে আমাদের সাথে যে এই ব্যাপার হচ্ছে, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে আমাদের আরেকজন গেস্ট এসছেন। অনেক ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? সবাই ভালো আছে? জি, আমাদের তো এখানে আমাদের অনেক টেকনিক্যাল অনেক ইস্যু তৈরি হয়েছে। এর আগে আমরা একটা লাইভ করেছি। সেই লাইভটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অন্য চ্যানেল থেকে গেছে, কিন্তু এখানে আমাদের ওয়াল থেকে যায়নি। তা আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আরিফ ভাই তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, তিনি আবার এসছেন। এবং আপনাকেও সাংবাদিক আতাহার ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এসছেন। জি। আমরা কথা বলছিলাম এই যে ইউনুস গং এর ব্যাপারটা, যে ওরা কি এই যে আমাদের সাথে যে গোপালগঞ্জে যে এত বড় জেনোসাইড হলো সেটা ঢাকার জন্য কি তারা মাইলস্টোনে এই কাজটা করলো, অথবা আসলে রিয়ালিটিটা কি হতে পারে? এই যে কনস্পিরেসিটা প্রশ্নটা এসছে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার যদি কোনো ধারণা আপনি শেয়ার করুন। ধন্যবাদ আপা, ধন্যবাদ প্রফেসর আরিফ ভাইকে এবং যারা শুনছেন এবং আপনার চ্যানেলে যারা দর্শক আছে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনি যে প্রশ্নটা করেছেন সেই কনস্পিরেসি থিওরিটা এখন যতক্ষণ পর্যন্ত একটা বিষয় আমাদের কাছে পাবলিকের কাছে কনস্ট্রাকটিভ সলিউশন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কনস্পিরেসি থিওরিটা চলবে। আপনি আর আমি ডেফিনেটলি বলে দিতে পারবো না যে এই যে কনস্পিরেসি থিওরিটা এখন আসছে যে ভাইরাস এটা ইচ্ছাকৃত বা কোনো গোপালগঞ্জ থেকে সরিয়ে দেওয়া বা কি সরিয়ে দেওয়া কিনা, এটা এই কথাটা ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আসলে পাবলিকের এবং মনের ওই স্কুলের যে স্টুডেন্ট এবং গার্জিয়ানরা যে কথাগুলো বলছে, যে ব্যত্যয়গুলো বলছে, সেই ব্যত্যয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন না কনক্রিটলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না যে কনস্পিরেসি থিওরি ঠিক না। তার মানে আমরা যদি অঙ্ককে মিলাতে চেষ্টা করি, 2 2 4 মিলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কনস্পিরেসি থিওরি বলে যে না, এখানে কিছুটা একটা সমস্যা আছে। এবং আপনাকে একটা জিনিস দেখবেন, আমার যদি আপনাকে কিছু জিনিস বলি, আমি কিছুক্ষণ আগে একজন দর্শকের একটা প্রশ্ন দেখেছিলাম কোথাও একটা, সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে যে চুক্তিটা আমেরিকার সাথে হতে যাচ্ছে, সেই চুক্তিটাতে বিমান সংক্রান্ত ক্রয় সংক্রান্ত কোনো ধরনের শর্ত বা আর্জি আছে কিনা। আমি সেই দর্শকের জ্ঞাতার্থে জানাতে চাই, যদি আমরা ওই চুক্তির একদম সর্বশেষ প্রান্তে যাই যেখানে বলা হয়েছে কয়েকটা এগ্রিমেন্টের কথা, ধারা 6 বাণিজ্যিক বিবেচনা সহ মানে কমার্শিয়াল কনসিডারেশনের কাছে যদি যাই, সেখানে কিন্তু স্পষ্টভাবে একটা জিনিস বলা হয়েছে। আপনি জানেন যে এই বিমানটা বিধ্বস্ত হওয়ার পর বারবার হাইলাইট করার চেষ্টা করা হয়েছে যেটা চাইনিজ বিমান, এবং যেটা শেখ হাসিনার আমলে 2011 থেকে 2013 সময় কেনা হয়েছিল এবং যথেষ্ট প্রসিডিউর মেনেই কিন্তু করা হয়েছিল। এবং এখানে কিন্তু আপনি যদি আমি একটু বাংলায় বলি, যদিও ডকুমেন্টটা ইংলিশে আছে, আমি দর্শকের সুবিধার্থে আমি এটার অর্থটা মিনিংটা বাংলায় করে বলছি, যে ওই চুক্তিতে যে বাণিজ্যিক বিবেচনা সমূহ আছে কমার্শিয়াল কনসিডারেশন, সেখানে 1 নম্বর শর্ত হচ্ছে বাংলাদেশ মার্কিন সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করবে এবং চীনের সামরিক সরঞ্জাম কমাবে। আপনি ক্লোজটা শুনেন, মানে মার্কিন সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করবে এবং চীনের সামরিক সরঞ্জাম কমাবে। 1 নম্বর শর্ত হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বিমান পরিবহন গুলো মাধ্যমে মার্কিন বেসামরিক বিমান যন্ত্রাংশ এবং সেবার ক্রয় বৃদ্ধি করিবে। তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ এখন থেকে বাণিজ্যিক বিমান বলেন অন্যান্য বিমান বলেন, সেই বিমান হচ্ছে মার্কিন বেসামরিক বিমান এবং যন্ত্রাংশ থেকে নিতে হবে, এরকম একটা ক্লোজ দেওয়া আছে। তারপর হচ্ছে 3 নম্বরে যেটা বলা হচ্ছে বাংলাদেশ মার্কিন জ্বালানি ক্রয় নিশ্চিত করবে, যার মধ্যে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি এই দীর্ঘমেয়াদী চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। তার মানে আমাদের যে এলএনজি টার্মিনাল, এবং দেখেন শেখ হাসিনা কিছু জিনিস করে গেছে বাংলাদেশে, যে এলএনজি টার্মিনালটা করে যাওয়াতে আমরা কিন্তু এলএনজির যে ব্যাপক কাভারেজ বাংলাদেশে আমরা পাচ্ছি, সেই বাংলাদেশে যে ব্যাপক কাভারেজটা পাচ্ছি সেটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনা এই টার্মিনালটা করে গিয়েছিল বলে। তো আজকে সেইটার ফ্যাসিলিটি আমেরিকার চোখ পড়েছে কোথায়,
যখন আপনি ইনফ্রাস্ট্রাকচার নিজে ডেভেলপ করেছেন, সেখানে আমেরিকার কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু আজকে সেই সম্পদটা কিন্তু আমেরিকা ব্যবহার করতে চাচ্ছে, তার নিজের জ্বালানি বাংলাদেশকে বিক্রি করবে। তার মানে আপনি এখন ইরান থেকে বলেন বা মধ্যপ্রাচ্য থেকে আপনি তেল আনবেন না, এলএনজি আনবেন না, আপনি আনবেন আমেরিকা থেকে, এবং সেটা উচ্চ মূল্যে আনতে হবে আপনাকে, ওদের এলএনজি আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে 4 নম্বরে যেটা বলা হয়েছে, বাংলাদেশ তার সরকারি সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচি জন্য মার্কিন গমের ক্রয় বৃদ্ধি করবে। তার মানে আমরা সরকার যে ভর্তুকিটা দিচ্ছে, মানে রেশন হতে শুরু করে বিভিন্ন, আপনি স্কুল কলেজ বা ধরেন মুক্তিযোদ্ধা ভাতা বা এই পুলিশ আর্মিতে যে রেশন যেটা আছে, সেখানে যে গমের যে সরবরাহটা, সেই গমের সামাজিক নিরাপত্তা যে গম কর্মসূচি থাকবে, সেইটা আমেরিকা থেকে নিতে হবে। 5 নম্বর ক্লোজে দেখেন, বাংলাদেশ সামরিক সরকার এই স্কুলগুলোর জন্য মার্কিন সয়াবিন তেলের ক্রয় বৃদ্ধি করবে এবং চেষ্টা করবে মার্কিন কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্বে সয়াবিনের সংরক্ষণের জন্য সিলো এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ। তার মানে আপনি দেখেন সেম কথা, যে বাংলাদেশ সামরিক সরকার এবং স্কুলগুলোর জন্য যে আমরা কিছু নিরাপত্তা, এই যে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সরকারিভাবে কিছু তেল সরবরাহ করি, রেশনের থেকে দেই, বিভিন্ন বাহিনীতে দেয়, সামরিক বলা হয়েছে, পুলিশ বাহিনীতে বলা হয়েছে, এইসব জায়গাগুলোতে যে তেলগুলো সয়াবিন তেলগুলো দিচ্ছে, এই তেলগুলো আমাদের আমেরিকা থেকে নিতে হবে। তার মানে আপনি দেখেন এখানে মার্কিন সামরিক সরঞ্জাম নিতে হবে, চীনেরটা বয়কট করতে হবে। তার মানে এখন চীনেরটা ভালো না এরকম একটা ধোয়া তোলে, আমরা আমাদেরকে আমেরিকা থেকে সেই জিনিসগুলো কিনতে হবে। আরো একটা ইস্যু বড়, যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময় এয়ারবাস কেনার জন্য ফ্রান্সের সাথে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা কিন্তু আপনার বোয়িং পায়নি, আমেরিকা পায়নি। স্বাভাবিকভাবে তাদের একটা ক্রোধ এখানে রয়ে গেছে যে ফ্রান্স থেকে আনার জন্য। টোটাল জিনিসটাকে একটা ব্লেন্ডার। আপনি আরিফ ভাইয়ের বক্তব্য আমি কিছু শুনেছি, এর আগেও শুনেছি, উনি যেটা যথোপযুক্ত বলেছে যে এখানে যে জিনিসটা করা হচ্ছে, মানে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে ফান্ড গুলো এখানে দেওয়া হবে, সেই ফান্ড গুলো প্রকান্তরে আপনি আবার বাংলাদেশের সামরিক সরঞ্জাম কেনার জন্য আপনি ব্রিটেনকে অথবা কাকে দিবেন, ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আপনি আমেরিকাকে দিচ্ছেন। এবং এইটাই হচ্ছে কিন্তু ওদের মূল চাহিদা, মানে আমেরিকার মূল গুটিবাজিটা কিন্তু এখানে, মানে আমাদেরকে গোলাম করে রাখা। এই যে চুক্তি, যদি যেটা আপনাকে এই চুক্তিটা নিয়ে আপনার চ্যানেলে হোক বা আমরা যেখানে হোক, আমি আরিফ ভাইকে নিয়ে এটা একটা ডিটেইল আমরা একটা কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো যে এখানে ব্যত্যয় কি কি ঘটবে। তো সেই জিনিসটা আমরা ডিসক্লোজ করব। কিন্তু আজকে আপনার যে বিষয়টা আছে, সেই বিষয়টা আপনি যে প্রশ্ন করেছেন, আমি কনস্পিরেসি থিওরিকে বলবো সঠিক এখন পর্যন্ত। কারণ হচ্ছে আমরা স্পষ্টত দেখছি যে চাইনিজ সামরিক বা বিমান সংক্রান্ত যে কোনো ক্রয়কে নিরুৎসাহিত করা হয়েছে এবং আমেরিকা থেকে কিনতে হবে, এই কথাটা বারবার বলা হচ্ছে এবং এই চুক্তিতে স্পষ্ট আছে। এবং সেইটাকে চুক্তিটাকে ভ্যালিড করার জন্য আজকে যে ঘটনাটা ঘটায়নি, এটার আপনি কিভাবে মানা করবেন? তার মানে তার মানে আমরা যদি চুক্তিকে অ্যানালাইসিস করি, আপনি দেখেন এই মুকিদুল হাসানকে, মানে যে এই চুক্তিটা প্রকাশ করে দিয়েছে এনবিআর এর কর্মকর্তা, তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার মানে এটা হাইলি প্রোটেকশন দিয়ে এই সরকার আমেরিকার কাছে, আমি আপনাকে যদি বলতে চাই একটা বাংলা কথায় বলি, মানে আমেরিকার কাছে হাঙ্গা বলতে চাচ্ছে আর কি। মানে আমাদের আমেরিকার কাছ থেকে নিতে হবে, আমরা বাইরে কিন্তু আর যেতে পারবো না, আমি উচ্চ মূল্যে নিতে হবে। এবং আপনি এই চুক্তির ভিতরে আরো কিছু আছে, যেমন আমরা যে লাইভ ফুড গুলো খাচ্ছি, ভারত থেকে যে ফুড গুলো আমরা, যেমন ধরেন ডিমের কথাই বলি, আমরা ভারত থেকে একদম তাজা আনতেছি, সেটা আমরা ফ্রোজেন করতে হচ্ছে না। অথচ আমেরিকা থেকে আপনাকে ডিম আনতে হবে, এখন মুরগি আনতে হবে। সেই জিনিসগুলো কিভাবে আনতে হবে, যে হয়তো 3 মাস আগে ডিম পেরেছে, 3 মাস আগের ডিম আপনাকে প্রসেস করে ফ্রোজেন হয়ে তারপর বাংলাদেশে আসবে, সেই ফুড আপনাকে পচুক গলুক আপনাকে খেতে হবে। এরকম করে তো আপনি আমার দেশটাকে আপনি এবং অধিক মূল্য দিয়ে আপনি নিয়ে আসবেন। তাহলে আমি যদি একটা লাইভ ফুড খাই, সেটার যে রিটার্ন আসবে, আর আমি যদি একটা ফ্রোজেন ফুড খাই, সেটার রিটার্ন তো এক হবে না। অবশ্যই এক হবে না। এখানে আরো একটা কমেন্ট আছে, একজন আনিসুর রহমান নামে একজন ভদ্রলোক করেছেন। তিনি বলেছেন প্রতি বছর আমেরিকা তাদের ব্যবহার অযোগ্য গম সাগরে ফেলে দেয়। ইউনুস ক্ষমতা ধরে রাখতে সেই পচা গম কিনে আটা বানিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়াতে গোপন চুক্তি করেছে। ছি ইউনুস ছি। মানে আপনি একটু আগে যা বললেন উনি তাই বললো। তার মানে কি, এই যে কথাগুলো সাধারণ মানুষের মধ্যে থেকে আসছে, এটা আসমান থেকে কোনো ওহী নাজিল হয় না, এটা সাধারণ মানুষ এখন জানে, ঘরে ঘরে এই কথাগুলো আছে। না আপা, পারসেপশন কিন্তু ফ্যাক্ট। আপনি ম্যান পারসেপশন, হিউম্যান পারসেপশনের যে একটা বিষয় আছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আজকে অ্যানালাইসিস করছি এবং আমরা
যারা জিনিসটাকে বুঝি আমরা কিন্তু সেই জিনিসগুলো বলে আসছি গত আগস্ট থেকেই। কিন্তু আপনি যদি পারসেপশনগত দেখেন, আজকে শেখ হাসিনার যত কাজগুলো আছে সেগুলোকে কিন্তু মানুষ জনসাধারণ বলতেছে যে তাকেই দরকার। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতেছে প্রয়োজনে চাঁদা উঠে তাকে নিয়ে আসবো, কারণ হচ্ছে এটা আসতে বাধ্য। আপনি বাংলাদেশে, আপনি যে ঘর, আপনার যে ফ্ল্যাট, আপনার ঘর থেকে আপনি পা ফেললে আপনি শেখ হাসিনার অবদানকে অস্বীকার করতে পারবেন না। আপনি যেখানেই যান, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে মহারোড, মহাসড়ক, মহাসড়ক থেকে গ্রাম, উপজেলা, জেলা, এভরিওয়্যার আপনি কোথাও কিন্তু ওনার অবদানকে অস্বীকার করতে পারবেন না। আপনি দেখেন, এই যে বিমান দুর্ঘটনা হলো, এই বাচ্চাদেরকে যে চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কি শেখ হাসিনা বার্ন ইউনিট, আপনি দেখেন কত বড় দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা ভাবনা তার, যে বাংলাদেশে এরকম একটা ক্রাইসিস হতে পারে যে কোনো সময়, এবং হয়েছে বারবার। কারণ আমরা যেহেতু ঘনবসতি এলাকা, আমাদের এখানে ফায়ার অ্যাক্সিডেন্ট গুলোকে মাস্ক হতে পারে একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে, এবং সেই দূরদৃষ্টিকে চিন্তা করে যেমন শেখ হাসিনা বার্ন ইউনিট করেছে। এখন এমার্জেন্সি কেসে আপনি সমগ্র ঢাকা শহর থেকে এই জায়গাগুলোতে পৌঁছাবেন, সেটার মাধ্যম কি? আপনি দেখেন মেট্রো রেল, আপনি দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উত্তরা দিয়াবাড়ি থেকে 20 থেকে 25 মিনিটসে ঢাকা মেডিকেলে পেশেন্ট নিয়ে আসছে। এটা কি মনে করেন মেট্রো রেল যদি না হতো, আপনার যদি এলিভেটর এক্সপ্রেসওয়ে না হতো, আপনি কি এটা পসিবল ছিল? কোন রকমে পসিবল ছিল না। তাহলে আমাদের কিন্তু আজকে চিন্তা করতে হবে যে যে ভবিষ্যৎ বাংলাদেশ শেখ হাসিনা দেখেছে। আপনি দেখেন উনি ভিশন 22041 দিয়েছে, তার মানে কি উনি একটা ভিশন নিয়েছে, এবং এই ভিশনের অনুযায়ী প্ল্যান হয়েছে কিন্তু যে বাংলাদেশ কোন প্যাটার্নে যাবে, কোন স্টাইলে যাবে। আপনি আজকে যেখানে বসবাস করছেন, ধরেন ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলো, ওরা 100 বছরের আগের প্ল্যান করে আজকে দেশকে করতেছে। আমাদের দেশে কিন্তু সেটা ছিল না। আমরা যেখানে সেখানে যেরকম সেরকম করে কিন্তু আমরা এক জিনিস জোড়াতালে দিয়ে চালাইতাম, কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই জায়গাগুলোকে অনেক ডেভেলপ করছে। ইভেন রোডের যে রোড তৈরি করার যে বিষয়গুলো, এবং সেইটা সাস্টেনেবিলিটি করার জন্য, ধরেন আমাদের পাড়া মহল্লায় আমরা কি দেখতাম, যে একটা রোড করে গেছে, যেদিন আপনি পিচ ঢালাই করে গেছে, ঠিক সে 7 দিনের মধ্যে বিভিন্ন জায়গাতে উঠে যাচ্ছে। কিন্তু গত 15 বছরে ঢাকা সিটির ভিতরে এবং আপনার অন্যান্য সিটি কর্পোরেশনে, বিশেষ করে আমি বলবো যে মেয়র আনিস যখন ছিল তখন থেকে যে রোড তৈরি করার যে প্যাটার্নটা তৈরি হয়েছে, সেইটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং অনেক উন্নত দেশে কিন্তু এত হাই কোয়ালিটি রোড তৈরি হয় নাই। আপনি যদি এর ভিতরে কখনো বাংলাদেশে আসেন, আপনি নিজে যাচাই করবেন, আপনার ওখানকার সাথে এখানে কম্পেয়ার করে দেখবেন যে রোডগুলো, যে স্টেবিলিটি নিয়ে যে রোডগুলো হয়েছে, এগুলো কিন্তু শেখ হাসিনার অবদান, এগুলো কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভাইয়া, আমার অডিয়েন্সকে এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার মেয়ে যখন আহ, আমাদের যে ইয়েগুলি হাইওয়েগুলি করেছেন শেখ হাসিনা, এবং এই যে ব্রিজগুলি যে করেছেন, তো ওই যে টোল দিয়ে যে একটা যায় না, আমরা উত্তরাতে যে যাওয়া হয়, ওখানে উঠে আমার মেয়ে বলছে, মম ইটস লাইক কানাডা। মানে সে এত হ্যাপি, এবং বাতাস আসতেছে, আমরা জানলা খুলে দিছি, বৃষ্টি হওয়ার পরে সে খুব খুশি। ছোট একটা বাচ্চা মেয়ে, সে কিন্তু দেখে হ্যাপি হয়ে গেছে যে বাংলাদেশ দেখতে সুন্দর। এই কথাটা যে তার মধ্যে বের হয়েছে, এই খুশিটার দাবিদার কিন্তু শেখ হাসিনা। আপা, ঠিক 2 সপ্তাহ আগে আমার এক ফ্রেন্ড, সে একটা স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটা হচ্ছে, সে ঢাকা শহরের মধ্যস্থল হতে, মানে তেজগাঁ বা এরকম একটা অঞ্চল থেকে, সে গাজীপুর থেকে অনলি 40 মিনিটসে সে রিচ করছে। 40 মিনিটস গাজীপুর থেকে, ইউ ক্যান ইমাজিন। চিন্তা করা যায়? এটা তো চিন্তা করা মানে যায় না। বাইকে সে নাকি আপনার 40 মিনিটে তেজগাঁ রিচ করছে গাজীপুর থেকে। এবং গাজীপুরের যে বিআরটি যে প্রজেক্টটা হয়েছে, সেই রোডটা আপনার এখনো তো কমপ্লিট হয় নাই, যেটুকু আমি শুনেছি, যেটুকু পর্যন্ত হয়েছে সেইটুক অনুযায়ী যদি আপনি ধরেন, সে 40 মিনিটসে গাজীপুর থেকে তেজগাঁ চলে আসছে। তার মানে আপনি চিন্তা করেন যে মানে বাংলাদেশটা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে। এই এই অবদানকে আপনি কোন রকম অস্বীকার করার কোনো সুযোগ আপনার কাছে কিন্তু নাই। আপনাদের কথা থেকে একটা কথা আমাদের অডিয়েন্সের কাছে কিন্তু খুব পরিষ্কার, যে আমেরিকা চেয়েছিল বাংলাদেশকে তার দাস বানাতে, শেখ হাসিনা সেটা দেয়নি।
সুতরাং তারা তাদের শত্রুকে সরিয়েছে ষড়যন্ত্র করে, এবং সেই ষড়যন্ত্র পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করার জন্যই শুধু ইউনূস কাজ করে। আপনি নাদিয়া ইসলামের একটা স্ট্যাটাস আজকে শেয়ার করেছে, আমি যদিও করি না, আমি তার স্ট্যাটাসটা পড়েছি। সে তার লেখাটা শুরু করেছে এখানে, শেখ হাসিনাকে যেতেই হইতো, যদি এই ঘটনা নাও হইতো তাহলেও শেখ হাসিনাকে যেতে হইতো। তার মানে হচ্ছে কি, মানে দ্যাটস আ ফিক্সড গেম। কনস্পিরেসি ডান। হ্যাঁ, ফিক্সড গেম, ফিক্সড কনস্পিরেসি, যে শেখ হাসিনাকে সরাইতেই হবে। কারণ বাংলাদেশকে শেখ হাসিনা যে ছাতার ভিতরে নিয়ে আসছে, সেই ছাতা, আমি যেটাকে তৈরি করেছি, আমি যে ঘর তৈরি করেছি, আমি যে বাড়ি তৈরি করছি, এখন সেটাতে বসত করবে আমেরিকা। আমেরিকা কিন্তু এই উন্নয়নে ছিল না। না, হ্যাঁ, এখন ইউনুসের মতো একটা পাপেট দিয়ে বাংলাদেশকে দখল করে সে বাংলাদেশকে মেসাকার করতে চাচ্ছে, বাংলাদেশকে শোষণ করে। আপনি এই যে গমের কথাটা বললেন, সে গমের সাথে কথাটা আমার বলতে ভুলে গেছি আমি তখন। আপনি ৭৪-এর ঘটনা যে বলেন, ৭৪-এ বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হচ্ছে, তখন আমেরিকা এই গম সাগরে ফেলে দিচ্ছে। ৭৪-এ বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হচ্ছে, আমেরিকা গম ফেলে দিচ্ছে, কিন্তু আমাদের গরিব মানুষকে খেতে কিন্তু সে দেয়নি। তাহলে সেই আমেরিকা আজকে আমাকে আমার আমার টাকা নিয়ে যাবে, অধিক দামে মাল বিক্রি করবে, আমি সেইটা তার সাথে এই যে হাঙ্গা বাওয়াটা যে বললাম, আমি বসতে যাচ্ছি, ইউনুস তো তাদের এজেন্ট, সুতরাং সেই বাজেট করবে। আর এই যে কনস্পিরেসি থিওরি বললেন, আমরা কোন রকমই, আপনি দেখেন করিডোর ব্যাপারটা কিন্তু তারা পারে নাই, জনগণের জাগ্রত হওয়া। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক এত বেশি এটাকে নিয়ে ভয়েস রেজ করছে যে তারা বাধ্য হয়েছে এটাকে স্টপ করতে, অন্য নামে কাজ করার চেষ্টা করছে। কিন্তু তারা কিন্তু থেমে নাই, তারা এখন কিন্তু থিওরি মানে পলিসি চেঞ্জ করে ডিফারেন্ট পলিসিতে বাংলাদেশকে অ্যাকর্ড করার চেষ্টা করছে। এবং আমি মনে করি যে এখানে যে চুক্তিটার ব্যাপারে আসছে, এটা নিয়েও বাংলাদেশের মানুষ এখন ভয়েস রেজ করবে, এবং কোন রকমই আমেরিকার সাথে এই চুক্তি আমাদের হতে দেওয়া যাবে না, সেভাবে সবাইকে ভয়েস রেজ করতে হবে। খুবই দামি একটা কথা বলেছেন। এবং এই যে আমি শুধু ইউনূস যখনই খুব মিষ্টি করে কোনো কথা বলে, অথবা যখনই না আপা, আপনাকে আমি একটা অবজেকশন দিই, আপনি শুধু ইউনূস বলবেন না ওনাকে। ওনাকে আমি নাম দিয়েছি, এটা যদি বলেন আমার খুব ভালো লাগবে, সে ওনাকে আমি পিচাস ইউনূস নাম দিয়েছি। কারণ যে এতগুলো বাচ্চার পোড়া লাশের উপরে যখন সে অট্টহাসি দিতে পারে, সে পিচাস ছাড়া আর কিছু হতে পারে না। একদম সত্যি কথা। বুচার ইউনূস, পিচাস ইউনূস, একদম সত্যি কথা। ও তো কসাই, গোপালগঞ্জে গিয়ে কসাইগিরি করে আসছে, আর এখানে সে পিচাসের মতো ৩০০ বাচ্চা পুড়িয়ে তারা হাসে। মানে কেমনে হাসে আমি তো বুঝতে পারি না। এই যে এটার সাথে আপনি দেখেন বিএনপি, মানে ফখরুল ইসলামকে অত্যন্ত ভদ্রলোক হিসাবে জানতাম, উনি কিভাবে পারলো একটা শোক দিবসে উনি কিভাবে হাসি তামসা করতে পারলো। এনসিপি এই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার কথা বলতেছে, তারা কিভাবে হাসি তামসাতে যেতে পারলো। ইসলামিক আন্দোলন তারা কিভাবে পারলো। আপনি দেখেন গতকালকে যারা বাম গণতান্ত্রিক হতে শুরু করে কমিউনিস্ট যারা নেতারা গিয়েছে, তারা কিন্তু কয়েকটা জিনিস একদম স্পষ্ট ক্লিয়ার করেছে যে ইউনূস এখন তটস্থ, ইউনূস এখন আতঙ্কিত, এবং এই জন্য সবাইকে ডাকছে। আবার তারা কিন্তু সব গোমর ফাঁস করে দিয়েছে। তার মানে ওনার যে ঘন্টা বেজে গেছে, এটা কিন্তু উনি বুঝে গেছে যে ওনার ঘন্টা বেজে গেছে। এবং শুধু তাই না, ওনারা আরো কথা বলেছে, যখনই সে বিপদে পড়ে তখন পায়ে পড়ে, আর বিপদ শেষ হলেই ঘাড়ে ধরে। না, এটা একটা বিষয় আছে আপা, আমি বলি। আমি যখন ব্যবসা করি প্রথম, আমার এক ফ্রেন্ড ছিল, সে একটা গল্প বলতো আমার 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 ফ্রেন্ডটা বলতো, আর একটা ফ্রেন্ড ছিল, সে তার ব্যাপার বলতো, তুই জানোস ওর মানুষের সাথে ওর সম্পর্ক কিরকম কিরকম, বলে যে ওর এক হাত থাকে গলায়, আর এক হাত থাকে হলো রানের উপর। কাজটা যখন হয়ে যায়, ওই রানের হাতটাও গলায় উঠে, গলা চাপ দিয়ে ধরে। আর কাজটা যখন বিপদে পড়ে, তখন ওই গলার হাতটা থেকে ২ হাত এসে পাটা ধরে বসে থাকে। ইউনূসের অবস্থা হচ্ছে সেরকমই, মানে সুযোগ যখন দেখে যে তার ভালো অবস্থা, তখন সবার গলা চাইপে ধরে। আর যখন দেখা যাচ্ছে বিপদে পড়ে গেছে, এবার সবার পা ধরা শুরু করে। ওর কোনো ভাই আত্মমর্যাদাই নেই, ওর কোনো ব্যক্তিত্ব নাই। একটা পিচাসের ব্যক্তিত্ব কি থাকবে বলেন। আর ও যখন কারোর সাথে ভালো ব্যবহার করে তখনই আমি ভয় পাই। ওর ভালো ব্যবহার করা মানে কোনো একটা হত্যা বা কোনো একটা খারাপ কিছু সে করবে। দেখেন, সে তারেক জিয়ার সাথে দেখা করে আসার পরেই কিন্তু বিএনপির মানুষকে পাথর দিয়ে মারা হলো। দেখেন ওর চরিত্রটা দেখছেন, ও কারোর সাথে হাসা মানে সেই মানুষটার জন্য ক্ষতিকর, সে ভালো কেউ নাই। যে পিচার যে বলছেন একদম সত্যি কথা। হ্যাঁ, আমাদের এই ব্যাপারটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, কারণ ইউনূসের চরিত্রটা এখন পিচাসের বাইরে কিছু নাই। হ্যাঁ, আওয়ামী লীগের জন্য তো এখন ফ্যাসিস্ট একটা গালি না, এখন ভালোবাসা হয়ে গেছে একটা। ফ্যাসিস্ট বললে মানে ফ্যাসিস্ট এখন অনেকে, কয়দিন পর আপনি দেখবেন
যে মানুষ বলবে তুমি কে আমি কে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, দেখবেন আপনি কয়েকদিন পরে বলবে। হ্যাঁ, এটা তো হবেই। এই যে শুনেন, যখন নাকি ছাত্ররা গেল রক্ত দিতে, তাদেরকে ধরে পিটানো হলো, তখন ছাত্রদের মধ্যে থেকে স্লোগান আসলো, তুমি কে আমি কে, ছাত্রলীগ ছাত্রলীগ। কেন? এখন তারা জানে যে তাদের ভালোবাসার শক্তিটা হচ্ছে ছাত্রলীগ। এই যে লাশ তুললো ছাত্রলীগ, রক্ত দিল ছাত্রলীগ, মাইরও খাইলো ছাত্রলীগ। এই এনসিপির ওরা কিন্তু কোনো কচুটাও করে নাই। না, আরেকটা কথা আপনাকে আপনার মাধ্যমে আপনি বলি, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলি বা আমি বিএনপির নেতাকর্মীদের বলি, বিএনপির নেতাকর্মীরা যে ভুল করতেছে, বিএনপি নেতাকর্মী যে ভুল করতেছে এবং তারা যে মব করতেছে, তারা যে প্রতিনিয়ত যে মব করতেছে, বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারছে না তারা ভবিষ্যতে কোন দিকে আগায় যাচ্ছে। যতটুকু আপনি দেখেন আজকে বাংলাদেশে যদি আপনি যদি সার্ভে করেন, বিএনপি নেতাদের টাকা কম আছে, তাহলে 16 বছর কি তারা টাকা কামালো কিভাবে, কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো? আপনি বাংলাদেশের যতগুলো টেন্ডার আছে, যতগুলো টেন্ডার হয়েছে, সেই টেন্ডার ডকুমেন্টস গুলো দেখেন, কার লাইসেন্স? বিএনপি নেতার লাইসেন্স। বিএনপি নেতার লাইসেন্স। আপনি দেখেন আওয়ামী লীগের লোক যদি 10টা কাজ করে থাকে, বিএনপির লোকও 10টা কাজ করেছে। বিএনপির কোন লোকটা গত 16 বছর টেন্ডারে কাজ পায়নি আপনি বলেন? বরঞ্চ আমি দেখেছি অনেক আওয়ামী লীগের লোকজন টেন্ডার প্রসিডিউরে কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তারা নষ্ট করেছে, কিন্তু কাজ পায়নি, কারণ তাদের লাইসেন্সের সেই স্টেবিলিটি নাই। এলটিএম এ কাজ করতে গিয়ে তারা কাজ পাচ্ছে না। আজকে বিএনপির লোকজন যে আচরণটা আওয়ামী লীগের লোকের সাথে করার চেষ্টা করছে এবং যেভাবে মব জাস্টিস করছে কন্টিনিউ, আমি মনে করি এনসিপি এবং জামাত ইসলামের চাইতেও সবচেয়ে বেশি মব জাস্টিস করছে বিএনপি। বিএনপিকে কিন্তু এর খেসারত দিতে হবে, আজকে হোক কালকে হোক, বিএনপিকে কিন্তু এর খেসারত দিতে হবে এবং ভয়ঙ্কর ভাবে দিতে হবে। আওয়ামী লীগের যে রূপ বিএনপি এত বছর দেখে নাই। আপনি যদি বলেন 2001 থেকে 2006 যে অত্যাচার নির্যাতন হত্যা করা হয়েছে বিএনপির আমলে, 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে কি তার প্রতিশোধ নিয়েছে? নেয়নি কিন্তু। হ্যাঁ, রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করেছে, মামলা দিয়েছে। হ্যাঁ, রাজনীতি করলে আপনাকে মামলা হামলা খাইতে হবে, আপনাকে বুঝতে হবে সেটা। এবং আপনারা বিএনপি কিন্তু আমি বলবো তারা তো কনস্ট্রাকটিভ রাজনীতি করেনি, গত 15 বছর কনস্ট্রাকটিভ রাজনীতি করেনি। আজকে যদি শেখ হাসিনার দায় হয়ে থাকে নির্বাচন সঠিকভাবে না হয়ে যাওয়ার, আমি মনে করি সমভাবে দায়ী বিএনপি। কারণ হচ্ছে আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন, ইমরান কি করেছে, ইমরান খান কি করেছে, তাকে জেলে বন্দি করেছে, তার দলকে ব্যান করেছে, কিন্তু তারপরও সে স্বতন্ত্রভাবে তার দল কর্মীদেরকে নির্বাচন করিয়েছে, প্রয়োজনে অন্য দলের সাথে গিয়েছে, তারপরও সে নির্বাচন করেছে এবং নির্বাচন প্রসেসটাকে কিন্তু সে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বিএনপি কেন 14 সালে নির্বাচনে আসলো না? 18 সালে কেন 6-9 করে নির্বাচনে আসলো? 24 সালে সে নির্বাচনে কেন আসলো না? আমার কথা হলো, হ্যাঁ, নির্বাচনে 18 সালে যে নির্বাচন করেছে, আপনি দেখেন শেখ হাসিনার যদি ভুল হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় ভুল হয়েছে 18 সালের নির্বাচন। কারণ 18 সালের নির্বাচনে বিএনপি আসার পরও সেই ইলেকশনটা ফেয়ার হয় নাই, এই কনস্পিরেসি থিওরি আছে এবং সেটা মানুষ ব্যাপকভাবে গ্রহণ করেছে, রাতে ভোট হয়েছে বলেছে। যদিও আমি দেখি নাই, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার নিয়ে আমি ভোট দিয়েছি, আমি কোথাও বাধা দেখি নাই। কিন্তু আচ্ছা ভাইয়া, এখানে একটা বিষয় আছে। এই একটা কমেন্ট এসে, মাইলস্টোন ট্র্যাজেডিতে বিক্ষুব্ধ সাধারণ ছাত্রছাত্রী 6 দফা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল, 9 ঘন্টা অবরুদ্ধ ছিল উপদেষ্টারা। অপরদিকে এইচএসসি পরীক্ষার্থীদের হাজার হাজার নেমে এসেছিল রাস্তায়, ইউনূস ডরাইছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা একদম সত্যি কথা, ইউনূস ডরাইছে এবং আপনি পরের দিনও কিন্তু ছাত্রদের নামার কথা ছিল, কিন্তু সেটা আসলে নামেনি। কারণ হচ্ছে রাত্রে তারা এটা ম্যানেজ করেছে এবং আপনি দেখবেন যে ইউনূস তৎক্ষণাৎ এই বাচ্চাদের লাশের উপরে দিয়ে হলেও সে 4টা দলকে নিয়ে মিটিং করেছে আওয়ামী লীগের উপরে মবটাকে জাস্ট করার জন্য, মানে চালিয়ে রাখার জন্য, জারি রাখার জন্য। এবং দেখেন ওই রাত্রে এনসিপি এবং বিএনপি 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে মিছিল মিটিং করেছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে নতুন করে মব উস্কাই দেওয়া, এবং এটা ইউনূসের ইন্ধন ছাড়া হয় নাই। বাংলাদেশে যতগুলো মব হয়েছে প্রত্যেকটা মবের দায় ইউনূসকে নিতে হবে এবং প্রত্যেকটা মবের 1 নম্বর আসামি ইউনূস হবে। ভবিষ্যৎ বাংলাদেশে এটা হতেই হবে। এখানে একটা ভাইয়া, এখানে আরো একটা কমেন্ট এসেছে, জনগণের বান ডাকতে শুরু করেছে, এই বিদেশি প্রভু বলেন, ওই বিদেশি প্রভু বলেন, আর পিছনের শক্তি বলেন, সব উড়ে যাবে, জনতার রুদ্র ঝড়ে উড়ে যাবে। আপনি ডেফিনেটলি সত্য কথা।
একটা কথা হলো কি, দেখেন আমরা কিন্তু জুলাই মাসের 18 তারিখে খুব টেকনিক্যালি যে কাজটা ওরা করেছে, যে আবু সাইদ যে ঘটনাটা ঘটিয়েছে, সেটা কিন্তু ওরা সূক্ষ্মভাবে ঘটিয়েছে যাতে পাবলিক সেন্টিমেন্টটা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। আপনি দেখেন এই ঘটনার পরও কিন্তু বাংলাদেশের মানুষ একটা জিনিস বলেছে। আমি বিএনপির অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তখন তারা বলেছে না, শেখ হাসিনা ঠিক আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে হবে, কারণ তারাও এই উন্নয়নের ভোগ কিন্তু পাচ্ছে, এই উন্নয়নের সফলতা কিন্তু তারাও পাচ্ছে। এবং তারা কিন্তু, যারা বিএনপি তৃণমূলের সাধারণ কর্মী, যারা আসলে দেশকে ভালোবাসে, এই নেতা কর্মীরা কিন্তু বারবার বলেছে না, শেখ হাসিনা আরো থাকার দরকার আছে, কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশটা একটা উন্নয়নের একটা পর্যায়ে চলে যাবে। আপনি দেখেন শেখ হাসিনার যে উন্নয়নের পরিকল্পনা, বাংলাদেশকে সে কি বানাতে চেয়েছিল, এই যে সিঙ্গাপুর নিয়ে অনেক ট্রোল করা হয়েছে, কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে দেখেন বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের পথেই হাঁটছিল। কিরকম? আপনি মাতাবাড়ি সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর এবং সোনাদিয়া বন্দর, এই বন্দরগুলো যখন আপনাকে গভীর সমুদ্র বন্দর হিসাবে ট্রিট হতো, 2-3টা গভীর সমুদ্র বন্দর আপনাকে রান করতো, তখন আপনি দেখেন যে এই অঞ্চলে যে সিঙ্গাপুরের যে গভীর সমুদ্র বন্দরের যে সুবিধা, সেই সুবিধাটা যখন এই অঞ্চলে পেত, তখন কিন্তু অবশ্যই এখানে আমাদের বিশাল একটা মানে মানি ফ্লো বা এবং আমাদের অর্থনীতি কিন্তু চাঙ্গা হতো। আপনি দেখেন মিরের সরাই ইপিজেড, সেইটা বাস্তবায়ন যদি হতো, বাংলাদেশের উন্নয়নের বা হৃৎপিণ্ডের অর্থনৈতিক হৃৎপিণ্ড হতো সেটা। প্রত্যেকটা জিনিস কিন্তু পরিকল্পিত। আজকে এই জায়গাগুলোকে ব্রেকডাউন করে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ির দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি। আরিফ ভাইকেও এটা দরকার ছিল। আরিফ ভাইকে অনেক ধন্যবাদ, উনি অনেক ধৈর্য নিয়ে আমাদের সাথে আছেন। তার আগে আমি কয়েকটা কমেন্ট নিব। বিএনপি হলো জাতীয় বেঈমান, মোনাফেক, মির্জাফর, সুবিধাবাদী। আচ্ছা ঠিক আছে, একটা কমেন্ট গেল। একটা কমেন্ট হচ্ছে অনিরাপদ। এটার ব্যাপারে একটু বলতে চাই আপা, আর বিএনপি এই কথাটা কিন্তু একদম সত্যি। আপনি দেখেন জামাত ইসলামের একটা ক্যারেক্টার আছে। ক্যারেক্টারটা কি? জামাত ইসলাম হচ্ছে স্বাধীনতা বিরোধী এবং সে ধর্ম ব্যবসায়ী, এবং তারা একটা পলিসি করেছিল, তাদের ভিতরে একটা কিন্তু ক্যারেক্টার আছে, নৈতিক হোক আর অনৈতিক হোক। কিন্তু বিএনপির কোনো ক্যারেক্টার আছে? আপনি বলতে পারবেন বিএনপির এই ক্যারেক্টারটা আছে? এবং আপনি দেখেন বাংলাদেশকে ধ্বংসের মূলে কিন্তু জিয়াউর রহমান হতে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশ যে ব্যাকডেটেড যে অবস্থায় আছে, আমরা যে বাকশাল নিয়ে কথা বলি, বাকশালের বিরুদ্ধে কথা বলি, আপনি যদি বাকশাল অ্যানালিসিস করে বলেন, বঙ্গবন্ধু যে বাকশাল তৈরি করেছিল সেইটাই কিন্তু আজকে চাইনিজ যে রাজনৈতিক প্রক্রিয়া বা সরকার প্রক্রিয়া, সেই সেম লেভেলে চলতেছে। আপনি দেখেন আজকে চায়নার সাকসেস দেখেন, বঙ্গবন্ধু কিন্তু সেই পলিসি করেছিল বাকশালে, এবং তাতে কিন্তু আমাদের সফলতা ছিল সবচেয়ে বেশি থাকতো, কিন্তু সেইটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে জামাত ইসলামকে রাজনীতি করতে কে দিয়েছে? গোলাম আজমের নাগরিকত্ব বাতিল ছিল, নিজামীর নাগরিকত্ব বাতিল ছিল, মুজাহিদের নাগরিকত্ব বাতিল ছিল, কে দিয়েছে? বিএনপি দিয়েছে। তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকে স্থান করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার শুরুটা, বাংলাদেশকে নষ্ট করার শুরুটা কে করেছে? বিএনপি করেছে। এবং শুধু এইটা না, আপনি দেখেন লুটেরার দল, চাটার দল, সুযোগ সুবিধার দল, যত লোক আছে সমস্ত লোক বিএনপিতে ভর্তি আছে। আপনি এবং তাদের কত নৈতিক ক্যারেক্টার নেই। আজকে আওয়ামী লীগের 16 বছরে সবচেয়ে বেনিফিটেড দল হচ্ছে বিএনপি, কিন্তু আজকে দেখেন তারা সবচেয়ে বেশি মপ করতেছে আওয়ামী লীগের লোকের উপরে। তাহলে একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তিনবার ক্ষমা করে, এরপরে কিন্তু আর ক্ষমা হয় না। বিএনপির জন্য কিন্তু ক্ষমা নাই ভবিষ্যতে বাংলাদেশের মানুষের কাছে। এরপরের ক্ষমাটা হচ্ছে অপরাধ, জেনে বুঝে অপরাধ। একদম। আমরা এখন আরিফ ভাইয়ের কাছে যাব। অনেক ধন্যবাদ সাংবাদিক ভাই, আপনি এত সুন্দর করে আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করেছেন। আমাদের অলরেডি সময় শেষ হয়ে গেছে। আমি আরিফ ভাইকে অনেক ধন্যবাদ দিব। একটা খুব পরিষ্কার জিনিস যেটা ভুলে গিয়েছিলাম, আরিফ ভাই সেটা একটা ইকোনমিক টার্মের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে কেন আমেরিকা আমাদের সাথে এই কনস্পিরেসিটা করছে। সে তার বাজার ঠিক রাখার জন্য, তার ইনফ্লেশনটাকে আমাদের উপর ঢেলে দেওয়ার জন্য আমাদেরকে ম্যাসাকার করছে। আর হচ্ছে আমাদের সাংবাদিক ভাই যেটা বলেছেন যে আমেরিকা আমাদের গোলাম করে রাখতে চায়, কিভাবে রাখতে চায় সেটাও পরিষ্কার করেছে। এবং এই যে মাইলস্টোনের ঘটনা, তারপর হচ্ছে আপনার গোপালগঞ্জের ঘটনা, স্কুল পোড়ার ঘটনা, মানুষ মারার ঘটনা, পাথর দিয়ে মারার ঘটনা, সবকিছু যদি আমরা ডটগুলোকে একসাথে করি তাহলে কনস্পিরেসি একটাই আসে, বাংলাদেশকে আমেরিকা লুটে নিতে চায়। সেন্ট মার্টিন দিয়ে, চিরং বন্দর দিয়ে, চিকেন নেক দিয়ে সমস্তটা বাংলাদেশের দাসত্ব করতে চায়। সেই দাসত্ব করার পরিকল্পনাটা পরিষ্কারভাবে, সুচারুভাবে সম্পন্ন করার জন্য সুদি ইউনুসকে 2006 সাল থেকে আমেরিকা পেলে পোষে
কোরবানির গরু তৈরি করেছে, সেই গরু এসে এখন হাল চাষ করছে। এই গরুর দরকার যখন শেষ হয়ে যাবে তারা কোরবানি দিবে, তখন তারা আবার ডেমোক্রেসি বুঝবে। এই পর্যন্ত গরুকে তারা ব্যবহার করছে। আরিফ ভাই, আপনি যদি কিছু বলতেন। আমাদের অনুষ্ঠান একদমই শেষ, আপনি আপনার সমাপনী শুভেচ্ছা বক্তব্য যদি রাখতেন। না, আমি আসলে দুটো জিনিস বলবো। এখানে যে অনেকে দালালির কথা বলছিল, তো বাংলাদেশে ভারত বিরোধী যে রাজনীতি, এটা খুব পপুলার। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের ওপারে যেটা এই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে এই পপুলারিটা কিভাবে তৈরি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, সেটা আমি একটু তুলে ধরি। দেখুন, ব্রিটিশ আমলে, ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ যখন এই উপনিবেশবাদ এখানে করেছিল ভারতবর্ষে, তখন উৎপাদন ছিল বেসিকলি কৃষিবিদ, মানে কৃষি ফলনটাই হচ্ছে উৎপাদনের মেইন ইয়ে। বাংলাদেশে পৃথিবীর জিডিপির অংশ ছিল। অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তখনও তৈরি হয়নি আর কি। হ্যাঁ, তো কৃষি উৎপাদনটা মেইন, প্রতিটা দেশের জিডিপির মেইন অংশ ছিল। তো তখন ব্রিটেন যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায়, সে চিন্তা করলো যে এখানে একটা ঝামেলা করে রেখে যেতে হবে। সেটা হচ্ছে যে বা এই অঞ্চলে সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্সি ছিল হচ্ছে বাংলা, বাংলা প্রদেশ। এবং সবচেয়ে বেশি পলি মাটি এবং সবচেয়ে বেশি উর্বর ছিল এই বাংলা প্রদেশটা। যে জন্য ওরা বাংলাটাকে দুই ভাগ করেছিল, কারণ শুধু সেই কারণ না, আর একটা হচ্ছে বাংলা প্রদেশে সবচেয়ে বেশি থিঙ্ক ট্যাঙ্করা ছিল। মানে ওরা ক্যালকাটাকে কিন্তু আচ্ছা ভাই, আপনাকে একটু সরি, একটু ইয়ে করছি। আচ্ছা, এটা কি জেড এম আক্তার ভাই একটা ডকুমেন্ট আপনি মনে হয় অ্যাড করেছেন, রাইট? এটা কি আমরা এটা পরে ডকুমেন্ট রেখে দিব? এটা পরে আমি দেখাবো, আমেরিকান ওকে, ওকে। চুক্তিটা আমি দেখাবো আর কি একটু। আরিফের আচ্ছা, কথা হ্যাঁ জি আরিফ ভাই, সরি, হ্যাঁ বলেন। তো এই যে এখানে যেহেতু মেইনলি সবচেয়ে বেশি কৃষি উৎপাদন এই বাংলা প্রদেশে হতো, তো নদীগুলো কিন্তু সব উৎপত্তি স্থল ছিল হচ্ছে ভারত। এবং ভারতের হিমালয় থেকেই সব নদীগুলো, পাহাড় থেকে নদীর উৎপত্তি স্থল হয়। ইভেন পাকিস্তানের যে সিন্ধু নদী, এগুলো কিন্তু এই ভারত থেকেই উৎপত্তি হয়। তো যে কারণে বাংলা এবং পাকিস্তান দুইটা অংশকে ওরা এমন ভাবে বিভক্ত করেছিল ভারতবর্ষ থেকে, যাতে, এবং এই পাকিস্তান এবং বাংলাদেশকে ভারত বিদ্বেষী এই এই জিওপলিটিক্স এবং এবং পাকিস্তান এবং বাংলাদেশেও ডোমেস্টিক পলিটিক্স, ভারত বিরোধী পলিটিক্সটা কেন এত প্রবঞ্চনা দেওয়া হয়েছে ব্রিটেন কিংবা এই হেজিমনি গুলো থেকে, এটা কারণ হচ্ছে যে যদি পাকিস্তান এবং ভারতের সাথে সুসম্পর্ক থাকে, বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক থাকে, তাহলে এই নদী প্রবাহগুলো খুব নর্মাল ওয়েতে সবসময় চলমান থাকবে। তাহলে পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব জায়গায় কৃষি উৎপাদনটা ব্যাহত হবে না। সবসময় কৃষি উৎপাদন খুব ভালো হবে। সেচ প্রকল্প থেকে শুরু করে পলি মাটি নিঃসরণ সবকিছু খুব সুন্দরভাবে হবে। তো তাহলে কি হতো? তাহলে ব্রিটেন যেহেতু ভারতবর্ষকে তখন কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, তখন ব্রিটেন কিন্তু ফুড বাস্কেট তৈরি করেছিল অস্ট্রেলিয়া এবং আমেরিকাকে। আমেরিকা এবং অস্ট্রেলিয়া কিন্তু তখন সব ওদের মেইন ফুড বাস্কেট ছিল। এবং ব্রিটেন নিজেও তেমন বেশি প্রোডাকশন না করলেও, তার যে উপনিবেশ যে ফুড বাস্কেট গুলো ছিল আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে, তারা কোঅপারেটিভ ইউজ করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা খাবার সাপ্লাই, এক্সপোর্ট ইম্পোর্ট করতো। কিন্তু ভারতবর্ষ যদি তাদের ভারতবর্ষ বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারা যদি তাদের কৃষি উৎপাদন সমুন্নত রাখতো, সবসময় সঞ্চালিত রাখতো, তাহলে কিন্তু, যেহেতু এখানে পলি মাটি বেশি, এখানে মনসুন ওয়েদার, এখানে সবচেয়ে বেশি ক্লাইমেট সুন্দর কৃষি উৎপাদনের জন্য, তাহলে যেটা হতো যে এখানকার উৎপাদনটা অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকে বেশি হতো। তাহলে ব্রিটেন কোঅপারেটিভস গুলো এক্সপোর্ট ইম্পোর্টে ওয়ার্ল্ড ওয়াইড পিছিয়ে যেত, কারণ তখন তো ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রোডাকশন হতো না। মেইনলি কৃষি উৎপাদনটাই মেইন জিডিপির অংশ ছিল সারা পৃথিবীর। তো তখন থেকে কিন্তু ভারত বিরোধী জিওপলিটিক্স, ভারত বিরোধী ডোমেস্টিক পলিটিক্স ব্রিটেন কিংবা হেজিমনি গুলো, ইউরোপিয়ান এবং আমেরিকানরা পাকিস্তান এবং বাংলাদেশে বীজ বপন করেছিল। এবং বর্তমানে কেন করা হয়? বর্তমানে এই কারণে করা হয় যে যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান তারা যদি একটা সেকুলার
ন্যারেটিভের মাধ্যমে যারা ইউনাইটেড হতে পারে, একটা ইউনাইটেড ইকোনমিক কমিশন করতে পারে, যেমনটা ইউরোপিয়ানরা করেছে, ইসি করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন ইকোনমিক কমিশন করেছে, তাহলে বা এই অঞ্চলের যেমন জিওপলিটিক্যাল টেনশন কমে যাবে, এই অঞ্চলের নদী প্রবাহ ভালো থাকবে, এই অঞ্চলে সাপ্লাই চেইন প্রোডাকশন হবে। ভারতে একটা ইন্ডাস্ট্রি হলে তার যে যে প্রোডাকশন গুলো ধরেন একটা গাড়ি ইন্ডাস্ট্রি হলো ভারতে, তার যে বডি পার্টস এবং অন্যান্য গুলোর সাপ্লাই চেইন গুলো প্রোডাকশন বাংলাদেশ এবং পাকিস্তানে হতো, তাহলে ইউরোপ ইউনিয়নের মতো কিন্তু ভারতবর্ষ ডেভেলপ হয়ে যেত, উন্নত হয়ে যেত। তো সেইটাকে ব্যাহত করা প্রয়োজন। এই জন্য বাংলাদেশ এবং পাকিস্তানে ভারত বিদ্বেষী পলিটিক্সটা ডোমেস্টিক এবং জিওপলিটিক্যালি খুব বেশি পপুলার করা হয়, খুব ফাইন্যান্স করা হয় এই জিনিসটাতে। আর একটা জিনিস হচ্ছে যে যদি মুসলিম যে দেশগুলো আছে, যেমন ধরেন G6 কান্ট্রি গুলো আছে, নর্থ আফ্রিকান কান্ট্রি গুলো আছে, এইসব দেশে কিন্তু আপনার যদিও আমেরিকা ওয়েস্টার্ন হেজেমনি সবসময় বলে যে তারা টেরোরিজমের বিপক্ষে, কিন্তু তারা কিন্তু তাদের যে এজেন্সি গুলো CIA, MI5 এইসব এজেন্সি গুলো কিন্তু কোভার্টলি এই জঙ্গি সংস্থাগুলোকে ফান্ডিং করে। কেন করে? তারা যদি সালাফিকে বেশি এক্সট্রিম সালাফি করতে পারে, সুন্নিদের এক্সট্রিম সুন্নি করতে পারে, কিংবা শিয়াদেরকে এক্সট্রিম শিয়া, ওয়াহাবিদেরকে এক্সট্রিম ওয়াহাবিজমের দিকে এক্সপ্লয়েট করতে পারে, তাহলে এই যে মুসলিম নেশন গুলো তারা ইউনাইটেড, তারা সেকুলার হয়ে ইউনাইটেড হতে পারবে না। ওআইসিটা আর বেশি সফল হতে পারবে না, যেটা কারণে এত রিসোর্স, এত ন্যাচারাল রিসোর্স থাকা সত্ত্বেও ওআইসিটা এখনো একটা ফেইল অর্গানাইজেশনে রয়ে গেছে। এবং এই কারণে এইসব দেশগুলোতে যে রিসোর্স গুলো আছে তারা এক্সপ্লয়েট করে, হেজেমনি গুলো এক্সপ্লয়েট করে, ওয়েস্টার্ন হেজেমনিরা। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে IMF এ দালালি করলে কি মানে এটার প্রেক্ষাপটটা কি? IMF ওয়ার্ল্ড ব্যাংকের দালালিটা হচ্ছে এই যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের দালালি, IMF টা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোপিয়ানদের বেশি হোল্ড থাকে এবং ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে আমেরিকানদের বেশি হোল্ড। তো এইখান থেকে যে লোন গুলো আসে, এই লোন গুলো নিলে হয় কি ওদের শর্ত থাকে যে কোনো ভর্তুকি দেওয়া যাবে না। একটু আগে আমাদের সাংবাদিক ভাই বলছিল যে কোনো ভর্তুকি দেওয়া যাবে না। ভর্তুকি কেন দেওয়া যাবে না এটা আমি বলি। যদি ভর্তুকি দেওয়া হয়, যেমন বর্তমানে 90 লক্ষ কৃষক তারা ভর্তুকিতে সার পেল না, এবার ভর্তুকিতে বীজ পেল না, এবং ভর্তুকিতে তারা জ্বালানি পেল না, জ্বালানি না পাওয়াতে সরবরাহ হয়নি তেমন। কারণ কি অনেক কৃষক তারা উৎপাদন করেছে কিন্তু উৎপাদনটা সরবরাহ করার অভাবে তার এলাকায় উৎপাদনটা পচে গেছে। যেমন আলু তারা খাইয়ে দিয়েছে গরু ছাগলকে, কারণ সরবরাহ করতে পারেনি, কোল্ড স্টোরেজ করা হয়নি, সরকার ন্যায্য মূল্যে এই কৃষি পণ্যগুলো কিনে নেয়নি কৃষক থেকে। তো এই কারণে এই উৎপাদনটা যে ব্যাহত হলো এবং সরবরাহ করলো না, এইগুলো কিন্তু আবার এক্সপোর্ট করতে হয়েছে অন্য দেশ থেকে। তো এক্সপোর্ট করতে হলে কি করতে হয়? ওই যে লোনের টাকা দিয়ে কিন্তু এলসি, লেটার অফ ক্রেডিট, এটা কিন্তু একটা লোন, এটা দিয়ে কিন্তু ইম্পোর্ট করে আনতে হয়। আবার এই আপনার এই যে যাদেরকে আপনার ভর্তুকি দেওয়া হলো না, বাংলাদেশের ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট হচ্ছে ইনফর্মাল এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে 80% মতো এমপ্লয়মেন্ট ইনফর্মাল এমপ্লয়। মানে ধরেন আপনি কৃষক, আপনার খাদ্যটা নিয়ে যাবে একজন সরবরাহকারী, তার থেকে পাইকারি খুচরা পাইকারি খুচরা ক্রেতারা তারা সরবরাহ করবে। এই যে সাপ্লাই চেইন, এই যে ভ্যানে করে এনে বিক্রি করবে, এই যে চেইন অফ যে মানে এমপ্লয়মেন্ট গুলো, এগুলো হচ্ছে ইনফর্মাল, এবং এগুলি কিন্তু 80%। এখন যদি ভর্তুকি ব্যাহত হয়, ভর্তুকি না দেওয়া হয়, তাহলে কিন্তু এই এমপ্লয়মেন্ট গুলো ব্যাহত হচ্ছে, এই 80% এমপ্লয়মেন্ট ব্যাহত হচ্ছে। আর ফর্মাল এমপ্লয়মেন্ট হচ্ছে যেমন ধরো ইন্ডাস্ট্রি গুলোতে কিংবা কারখানাগুলোতে, সেগুলো হচ্ছে ফর্মাল এমপ্লয়মেন্ট। তো 80% এমপ্লয়মেন্ট কিন্তু ব্যাহত হলো ভর্তুকি না দেওয়ার কারণে, এবং বাংলাদেশের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা ড্যামেজ হলো এই কারণে। এবং আমরা আরো চক্রবৃদ্ধি হারে লোনের তলে চলে গেলাম, কারণ এই আরো লোন নিতে হচ্ছে, যে প্রোডাকশনটা ব্যাহত হলো এটা কিনে আনতে হচ্ছে, মানুষকে তো খাওয়াতে হবে, ওটা আবার লোন নিয়ে কিনে আনতে হচ্ছে। আবার এক্সচেঞ্জ রেট আরেকটা তাদের ছিল যে IMF এর লোন নিতে হলে এক্সচেঞ্জ রেট, ফ্লোটিং রেট দিতে হবে, মানে ক্রলিং প্লেগে ছিল, ফ্লোটিং রেটে দিতে হবে। তা ফ্লোটিং রেটে দিলে কি হয়, বেশি টাকা দিয়ে আপনাকে ডলার কিনতে হচ্ছে। তো বেশি টাকা দিয়ে যখন ডলার কিনতে হয়, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখেন, আমি আমি আপনাকে $1.5 বিলিয়ন লোন দিলাম, কিন্তু আমি আপনাকে শর্ত দিলাম এটা ফ্লোটিং রেটে, মানে আমাকে বেশি টাকা দিয়ে আমার ডলারটা কিনতে হবে এক্সচেঞ্জ রেটে। তাহলে কি হবে,
আপনি যে আমাকে গার্মেন্টস প্রোডাক্ট ইম্পোর্ট আমাকে এক্সপোর্ট করেন, আমি আপনার থেকে যে ইম্পোর্ট করি গার্মেন্টস, আমি বেশি টাকা মানে অল্প টাকায় বেশি প্রোডাক্ট নিয়ে আসলাম আপনার থেকে। তাহলে আমি যে $1.5 বিলিয়ন আপনাকে লোন দিলাম, যেটা শর্ত হচ্ছে এক্সচেঞ্জ রেটটা ফ্লোটিং রেটে দিতে হবে। তা আমি ওই পরিমাণ, ওই $1.5 বিলিয়ন পরিমাণ কিন্তু আপনার থেকে এই ইম্পোর্টের মাধ্যমে এই আপনার প্রোডাক্ট পেয়ে গেলাম। প্লাস আপনি যে লোনটা নিলেন সেটার ইন্টারেস্ট রেট কিন্তু আমাকে দিয়ে যাচ্ছেন। মানে আমি অলরেডি $1.5 বিলিয়ন লোন দিয়েও কিন্তু, যেহেতু এক্সচেঞ্জ রেট বেশি করে ফেলছি আমি, তো আপনার থেকে ওই গার্মেন্টস প্রোডাক্ট গুলো আমি পেয়ে গেলাম $1.5 বিলিয়ন সমমূল্যের। প্লাস আপনি আমাকে এই $1.5 বিলিয়ন লোন দিয়ে যাচ্ছেন ফর নাথিং। এটাই হচ্ছে শুধু ইনুসের কারবার। পিচাস ইনুস আমাদেরকে সবভাবে ডুবাচ্ছে। আমরা অনেক ধন্যবাদ আরিফ ভাই। আসলে আরিফ ভাই তো ইকোনমিক্স এর মানুষ, উনার কথাবার্তা, রাজনীতি সবকিছু ইকোনমিক্স এর উপরে বেস করে। যদিও এটা শুনতে খুব একটা মধুর আমাদের কাছে লাগে না, কিন্তু জানেন তো, তিতা করলা শরীরের জন্য সবচেয়ে ভালো। এই ইকোনমিক্স এর ব্যাপারগুলি আমরা কম বুঝি বলেই কিন্তু আমাদেরকে ঠকানো খুব সহজ হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আরিফ ভাই। এখন আমি ফিরে যাব আমাদের সাংবাদিক ভাই জেড.এম. আক্তার ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কি লাইনে আছেন? আপু, হ্যালো। আপনি হ্যাঁ, এখানে, হ্যাঁ এখানে আরিফ ভাই যে কথাটা বলছে, এই যে এইটার একটা শর্ত, আমি একটু, আপনি যদি ডকুমেন্টটা শো করেন আমি একটু দর্শককে দেখাই। হ্যাঁ, এই তো আমি দেখাচ্ছি। আচ্ছা, স্লাইড, এটা হচ্ছে 10 নম্বর পেজে, আপনি দেখেন 10 নম্বর পেজে আপনার যে ইনভেস্টমেন্টের যে কথাটা বলা আছে, এটা কি আর বড় হবে? এটাকে আমি এক কাজ করতে পারি, আমি আমাকে এবং ইয়ে ভাইকে সরায় শুধু আপনাকে দিতে পারি, তাহলে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন। দেখি তো এর হ্যাঁ, চেয়ে এখানে বড়। আপনি, আচ্ছা এখানে আপনি 3 নম্বর পয়েন্টটা দেখেন, বাংলাদেশ শ্যাল এনহ্যান্স দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিকেসি অফ অ্যাপ্রুভাল প্রসেস ফর ইউএস ইনভেস্টর ট্রান্সফারিং। এই যে এখানে যে কথাটা বলা হয়েছে, এবং দেখেন, ইনক্লুডিং দি এস্টাবলিশ অ্যান্ড এফিকেসি এমপ্লয়মেন্ট ক্লিয়ার রেগুলারলি গাইডলাইন্স রেগুলারলি দি টাইমলাইন ফর দ্য অ্যাপ্রুভালস। আপনার এখানে যে কথাটা বলা হয়েছে, আমি একটু বাংলায় বুঝাই বলি, যে বাংলাদেশ হচ্ছে অনুমোদিত প্রক্রিয়া স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি করবে, যাতে মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সম্পর্কিত মূলধন স্বাধীনভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুদ্রায় বাংলাদেশে প্রবেশ ও ব্রেক করতে পারে। মানে তারা যাতে আন্তর্জাতিক মুদ্রায় টাকাটা বের করতে পারে এবং ঢোকাতে পারে। এবং এজন্য বলা হচ্ছে, ফর দিস রিজন, এজন্য বাংলাদেশে বিনিময় হারের বর্তমান বাজার হার বজায় রাখবে এবং একটি নির্দিষ্ট সময় সীমায় অনুমোদন নিশ্চিত করতে স্পষ্ট নিয়মকানুন প্রণয়ন করবে। তার মানে আরিফ ভাই যে কথাটা বললো, যে আপনাকে টাকা হচ্ছে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই অনুযায়ী আপনাকে বের করতে দিবে না, আপনাকে বাজার রেট, আজকের রেটটা কি আছে সেটার উপরে ভিত্তি করে আপনাকে ওদেরকে পেটা করতে হবে। তার মানে আপনার যে কারেন্সিটা, ওদের যে এক্সট্রা প্রফিট, মানে আজকে আমার ডলারের দাম আমি যে রেটে পাচ্ছি, ধরেন 120 টাকায় পাচ্ছি, ধরেন কালকে সেটা 26 টাকা হচ্ছে, তাহলে ওই 26 টাকা ধরেই ওকে যে বাজার রেটটা ওই দিন পার্টিকুলার ডেতে আছে সেই ডে অনুযায়ী টাকাটা ওকে পে করতে হবে বা ও নিতে পারবে। তো এর মাধ্যমে তো আপনি পুরো জিনিসটাই, আমি একটু বাংলা ভাষায় বললাম, অর্থনৈতিক ভাষায় না, আমি একটু বাংলা স্টাইলে বললাম। আরিফ ভাই অবশ্যই এগুলো অর্থনৈতিক ভাষায় বলতে পারবে, আমি বলতে পারবো না। তো সেই জায়গা থেকে যেগুলো আপনার আরিফ ভাই যে কথাটা বলছে এই যুক্তিসঙ্গত, দেখেন এই জিনিসগুলো কিন্তু এই কারণে, এনবিআর এর যে লোকটা মুকিতুল ইসলাম, সে সাহস করে বাংলাদেশকে ভালোবেসে এই তথ্যটাকে বা এই চুক্তিটাকে যে প্রকাশ করে দিছে, আজকে সে পরবর্তীতে বাংলাদেশে সে একজন বীর হিসাবে অবশ্যই পুরস্কৃত হবে। কারণ এইটাকে যদি বাংলাদেশের জনগণ প্রতিরোধ করতে পারে, এই চুক্তিকে বাংলাদেশের জনগণ যদি ঠেকাতে পারে, যদি না ঠেকাতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, এটাই আমার শেষ কথা। এবং আপনাকে এই এখানে আমি বলতে চাই, স্লাইডে আমি যে কথাগুলো তখন বললাম, একদম আপনার লাস্ট প্যারাতে যেখানে আছে সেখানে আপনি দেখতে পারবেন, এই যে 16 নম্বর, এই যে এখানে ক্লোজ গুলোতে আপনি দেখতে পারবেন যে কথাগুলো তারা এখানে বলা হয়েছে। তো এই চুক্তিটা কিন্তু ফাঁস করে দিয়েছে হলো মুকিতুল ইসলাম। সুতরাং আমরা কিন্তু উনি ফাঁস করে দেওয়াতে আমরা কিন্তু আসলে জনগণকে জানাতে পারছি। ভাইয়া, একটা স্ক্রিনশট নিয়ে রাখি, আমি কমেন্টে দিয়ে দিব। মানুষ, আপনি আরো কোনটা কোনটা দেখাতে হবে দেন, আমি স্ক্রিনশট গুলি নিয়ে রাখবো। এটা নিয়ে আপনার একটা সেশন করতে হবে, এটা বিশাল ব্যাপার আছে, অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে জনগণের সামনে তুলে ধরতে হবে, আমাদের আসলে সত্যটাকে জানাইতে হবে। আপনি কেন গোপন চুক্তি করবেন, এই গোপন চুক্তির মধ্যে কি কি আছে, প্রত্যেকটা পয়েন্ট জনগণকে জানতে হবে। হ্যাঁ, আমি শুধু জিস্ট বা একটা জায়গাটাকে আমি হাইলাইট বললাম, বাট আমি মনে করি এটা আরিফ ভাই এবং
আহ, সহ ইনক্লুডিং আরিফ ভাইকে যদি পয়েন্ট ধরে ধরে, কারণ যেহেতু সে অর্থনীতি নিয়ে কাজ করে বা অর্থনীতি সম্পর্কে তার সম্যক ধারণা আছে, প্রত্যেকটা জিনিস উনি ব্রিফ করতে পারবে, আমি 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 বিশ্বাস করি। আমি হয়তো পারবো না, আমি হয়তো সমস্যাটা চিহ্নিত করতে পারতাম যে এটা একটা প্রবলেম, বাট পুরো জিনিসটা আসলে একজন এক্সপার্ট বলতে পারবেন, সেটা হচ্ছে আরিফ ভাই। অনেক ধন্যবাদ আরিফ ভাইকে এবং আপনাকে। আসলে আমাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনেক কিছু জানলাম এবং আমি আপনাদের দুইজনকে আমন্ত্রণ জানাবো এই ডকুমেন্টটা নিয়ে। এই আমরা নেক্সট এপিসোডে অবশ্যই আপনাদেরকে চাই। সেই সাথে আমি বলবো যে আতাহার ভাই, আপনি আমাকে এই ডকুমেন্টটা পাঠাবেন। আমি নিজে এটা পড়ে দেখতে চাই যে এর মধ্যে কি কি আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এই ডকুমেন্টটা তো ইংলিশে আছে, বাংলায় এটার যে হাইলাইট গুলি, যে টপিক গুলি নিয়ে আমরা কথা বলবো, সেই টপিক গুলি আমি বাংলায় ট্রান্সলেট করে এখানে আপনারা যেমন ইংলিশে শো করছেন, আমি বাংলায় করব। কেন? যেন আমার দেশের সহজ মানুষগুলো খুব সহজভাবে এটা পায়। ঠিক আছে আপা, এটা দুটাই করা আছে, আপনাকে আমি দুইটা ডকুমেন্টই পাঠাই দিব, আপনি স্টাডি করতে পারবেন এবং তুলে ধরতে পারবেন মানুষের সামনে। আমার দুটোই আপনার ট্রান্সলেট অনুবাদ করা আছে, আমি দুটো আপনাকে পাঠাই দিব। অনেক ধন্যবাদ আরিফ ভাইকেও, অনেক ধন্যবাদ আতাহার ভাইকেও, অনেক ধন্যবাদ আপনারা আসার জন্য। এবং আমি আরিফ ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আপনি এতটা সময় ধরে ধৈর্য নিয়ে এতগুলি লাইভে আছেন, আপনি বিরক্ত হননি। এবং আতাহার ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যে এই সময়ে আপনি সময় দিয়েছেন। কৃতজ্ঞতা আপনাদের কাছে, কৃতজ্ঞতা আমাদের অডিয়েন্সের কাছে। আপনাদের অনুমতি নিয়ে আমি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আতাহার ভাই। জি ধন্যবাদ আপনার দর্শককে, ধন্যবাদ আমাদের ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। ধন্যবাদ সবাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও জানাচ্ছি আমাদের যারা যে ফুলগুলো, নিষ্পাপ ফুলগুলো ঝরে গেল, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে বাগানে রাখুক। শুধু তাই না, সৃষ্টিকর্তা হ্যাভেনে রাখুক তাদেরকে, সৃষ্টিকর্তা। কারণ সব ধর্মের যারা আছে, প্রত্যেক বাচ্চার জন্য আমাদের দোয়া, এবং প্রত্যেক মা বাবার জন্য, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন, আমরা সত্যিকার অর্থেই অত্যন্ত খারাপ সময় পার করছি। আমি নিজে ওষুধ খেয়ে ঘুমাচ্ছি, কারণ আমি নিজের অজান্তেই কান্না করে উঠছি, কারণ আমার ছেলে এখনো পর্যন্ত আমাকে মা ডাকে নাই, বুঝছেন। আর একটা ছেলে পুড়ে গেছে, সে তার মা বাবাকে খুঁজছে। এই কষ্টটা না আমাকে খুব কষ্ট দেয়। আমাদের আর কোনো বাচ্চা যেন এভাবে না পড়ে, আমাদের আর কোনো বাচ্চা যেন এভাবে হত্যা করা না হয়, আমাদের আর কোনো বাচ্চাকে যেন আর্মি পুলিশ কেউ পেটাতে না পারে। আমাদের বাচ্চারা যেন নিরাপদে শান্তির সাথে থাকে। যেমন নিরাপদে আছে আমার সন্তানেরা কানাডার মাটিতে, তেমন নিরাপদে যেন বাংলাদেশ শুধু না, পৃথিবীর সব বাচ্চারা থাকে। এটাই আমি আপনাদের কাছে আবেদন করব। এবং আমি আপনাদের সবাইকে আবেদন করব যে ইউনূসের মতো একটা পিচাসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান। অলরেডি আপনারা দাঁড়িয়েছেন। উত্তরা এখন আমি শিওর ইউনূস যদি একা যায় ও ফিরতে পারবে না, মায়েরাই ওকে মেরে ফেলবে। এই অবস্থা মায়েদের। তো সারা বাংলাদেশে মায়েরা রেগে যাচ্ছে এবং জেগে উঠছে। আমি বলবো আপনারা আসুন, সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আতাহার ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাদের সাথেও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। আমার দেশের ফুলেরা নিরাপদে থাকুক, ভাই বোনেরা নিরাপদে থাকুক। ধন্যবাদ।